দেখুন, আজকে একটু স্ট্রেট কথা বলবো। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে, কিছুক্ষণ আগে মানে দুপুরের পরেই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। টানা 10 দিনের যে বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায়, বিহার, দিল্লি, সঙ্গে গতকাল কলকাতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা কেন্দ্র সরকার বলেছিল, আগামী দিনে তাকে প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু পাশাপাশি আন্দোলন বা বিক্ষোভের মঞ্চে যে দেশবিরোধী স্লোগান হলো, যে পোস্টারিং হলো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ছবি সামনে আসলো, তার জবাবও কিন্তু কেন্দ্রীয় সরকারকে বার করে নিতে হবে। তার কারণ একটা ইস্যু ভিত্তিক লড়াই। এই ইস্যু ভিত্তিক লড়াইতে দেশের প্রধানমন্ত্রী বা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করা যারা ছিলেন আন্দোলনের মধ্যে, যারা ছিলেন, আমি বলছি না এটা সিজেপির প্রতিনিধি বা বামেদের প্রতিনিধি, যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ নিশ্চয়ই থাকবে আমার সরকারের কাছে। পাশাপাশি অন্যদিকে রাজ্যের ইস্যুতে আজকে সকালবেলায় বিধানসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার বললেন যে সেবাশ্রয় ছিল একটা মৃত্যুর ফাঁদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের অন্যতম ড্রিম প্রজেক্ট সেবাশ্রয়, যেখানে মানুষের চিকিৎসা করানো হতো, সেখানে ছবি তুলে মুখ্যমন্ত্রী বললেন যে এখানে কারোর হাত বাদ গেছে, কারোর পা বাদ গেছে, মাটির তলায় ওষুধ পুঁতে রাখা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। খুনের মামলা হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে। মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা। পাশাপাশি তিনি বললেন যে এই সেবাশ্রয়কে অর্গানাইজ করতে গিয়ে, অর্থাৎ ডায়মন্ড হারবার মডেলকে ইম্পোজ করতে গিয়ে একের পর এক সরকারি হাসপাতালের ডাক্তার, অন ডিউটি ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে। জুনিয়র স্টুডেন্ট যারা, তাদেরকে সেবাশ্রয় ডিপ্লয় করা হয়েছে, তারা কাজ করেছেন। তাহলে হসপিটালের পরিষেবা, আপনারা তো জানেন যে আরজি কর ইস্যুর পর বারবার করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা বলেছিলেন যে ডাক্তার নেই, বিভিন্ন ডিপার্টমেন্টের অবস্থা খুব খারাপ, বেহাল অবস্থা। তারপরেও দিনের পর দিন সেবাশ্রয়ের সরকারি ডাক্তারদেরকে কাজে লাগানো হয়েছে এবং জুনিয়র স্টুডেন্ট যারা, তাদেরকে কাজে লাগানো হয়েছে। এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে একের পর এক তথ্য সামনে এনেছেন অভিজিৎ দাস, অর্থাৎ ববি। আজ আমরা অভিজিৎ বাবুকে আমাদের সঙ্গে পেয়েছি, আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাব। আমরা এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের হল্লা বলে। সঙ্গে আজকে সেবাশ্রয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। কিন্তু তার আগে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আজকে 5 জন অতিথি থাকছেন আলোচনার জন্য। আমার সঙ্গে উপস্থিত পৃথ্বীরাজকে আমি স্বাগত জানাবো। পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, পৃথ্বীরাজকে স্বাগত। অন্যদিকে অত্যন্ত সুবক্তা নীলাঞ্জন রায়, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি নীলাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। বাম মুখপাত্র গৌরব কিছুক্ষণের মধ্যে আসবেন, এবিভিপির নীলকণ্ঠ ভট্টাচার্য আসবেন, আর অভিজিৎ দাস ববিও আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রথমে আপনাদের শোনাবো যে আজকে বিধানসভায় সেবাশ্রয় নিয়ে কি অভিযোগ সামনে এসছে মুখ্যমন্ত্রীর গলাতে। সেবাশ্রয় নিয়ে কি কি অভিযোগ এসছে আসুন একবার শুনি। মুখ্যমন্ত্রীর মুখে পরপর 3টি অভিযোগ এসছে, সেই 3টি একবার শোনাই আপনাদের, শুনুন কি কি। একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি। আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স রে মেশিন বাইরে নিয়ে গেছে,
সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। যেগুলো করেছি, এক্সরে মেশিন সিজ করেছি আমরা, ইউএসডি মেশিন সিজ করেছি আমরা, এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। আচ্ছা, এই হচ্ছে মুখ্যমন্ত্রীর আজকে বিধানসভায় অভিযোগ ছিল। আমার সঙ্গে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন অভিজিৎ দাস, অভিযোগকারী ব্যক্তি। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। আমি দেবাশিস স্টুডিও থেকে রয়েছি। আমি প্রথম আমাদের এখানে উপস্থিত নীলাঞ্জনের কাছে আমি আগে যাই। নীলাঞ্জন এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলেই আছেন এবং একাধিক আন্দোলনে নীলাঞ্জন অংশগ্রহণ করছেনও বটে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, তখন ডায়মন্ড হারবার মডেলের অন্যতম ইউএসপি ছিল হচ্ছে সেবাশ্রয়, যেটা অন্ততপক্ষে পার্টি প্রচার করত। নীলাঞ্জন, এখানে অনেকগুলো অভিযোগ। একটা হচ্ছে মাটির তলায় ওষুধ পুঁতে রাখা, এক্সপায়ারি ওষুধ, যেগুলো ওই দিলীপ মণ্ডলের ওখান থেকে পাওয়া, ইউএসজি মেশিন, এক্সরে মেশিন, যেগুলোকে বাইরে ব্যবহার করা হতো, সরকারি মেশিন, সরকারি ম্যান পাওয়ার, ডাক্তার, জুনিয়র ডক্টর, তাদেরকে ব্যবহার করা, কোনো মানুষের হাত বাদ যাওয়া, পা বাদ যাওয়া। তুমি জানো নীলাঞ্জন যে এরা প্রত্যেকে বিষ্ণুপুর থানা বা নতুন করে অভিযোগ করেছেন। এই যে আমার কথা হচ্ছে যে মানে কোনো একটি ভালো প্রকল্পকে চালাতে গিয়ে এত দুর্নীতির মানে হাত ধরতে হলো কেন? আমি দ্বিতীয়ত তোমায় আরেকটা প্রশ্ন একবারেই করি, যে তোমরা তো সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে এক্সট্রাঅর্ডিনারি বলতে, এক্সট্রাঅর্ডিনারি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন। সেই সরকারি হসপিটালের উপর ভরসা না করে সেবাশ্রয় তৈরি করতে হয়েছিল কেন? প্রথম আপনার দ্বিতীয় প্রশ্নটা আগে বলি, যে দেখুন, যখন একটা সরকার চলে, সেখানে বিভিন্ন হসপিটালের যে উন্নয়ন, সেগুলো মানোন্নয়ন, সেগুলো হয়েছে এবং হচ্ছিল, সেটা ঠিক আছে। কিন্তু আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সেখানে একটা লিমিটেড ক্যাপাসিটি আছে এবং অনেকাংশেই মানুষকে কিন্তু তার লোকাল জনপ্রতিনিধিদের তাদের কাছে রিকোয়েস্ট করতে হয়, তাদের থেকে রেকমেন্ডেশন চিঠি লাগে, এগুলোই হয়ে আসছে, এটাই সিস্টেম হয়ে গেছে বেডের জন্য। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা জানি। তো সেই জায়গাতে একটি যেই
এই যে হেলথ ক্যাম্প যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন 2 বছর তিনি করেছেন, সেখানে কিন্তু মানুষের একটা ব্যাপক সাড়াও আমরা পেয়েছি। এবার মানুষ এসেছে, তারা নিজেদের সমস্যা বলেছে। এই যে হাত বাদ যাওয়া, পা বাদ যাওয়া যে কথাগুলো হচ্ছে, সেগুলো কি মানে সেবাশ্রয় ক্যাম্পে হয়েছে? সেবাশ্রয় ক্যাম্পে কি মানুষের হাত পা অ্যাম্পিউটেশন হয়েছে? এটা আমি প্রশ্ন করছি। সেখান থেকে হয়তো কেউ কোনো সরকারি হাসপাতালে রেফার করেছে। এই যে যেই ম্যাডামকে দেখানো হচ্ছে, খুবই আনফরচুনেট, তার যে পা বাদ গেছে সেটা গেছে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তিনি বলেছেন ওনারা কিন্তু অভিযোগ করে, মানে অভিযোগ অবশ্যই কিন্তু এফআইআর হয়েছে। আমি অ্যাবসলিউটলি এফআইআর হয়েছে, এটা মেডিকেল কাউন্সিলে গেছে, আমি সবটাই জানি, কিন্তু জিনিসটা তো অ্যাড্রেসড হবে টু দ্য ডক্টর কনসার্ন, যে কিনা এই অপারেশনটা করেছে। এবং কারো হাত পা বাদ যাওয়াটাই যে কোনো দোষের বা মেডিকেল নেগলিজেন্সের এরকমটা নাও হতে পারে। হয়তো তার পাটা বাদ না গেলে সে আজকে বেঁচে থাকতেন না, এরকমটাও হতে পারে। না, আমি জাস্ট বলছি, আমি জানি না, আমি ডক্টর নই। না, আপনি ঠিক বলছেন, কিন্তু এটাও তো ইনভেস্টিগেশনের বিষয়। পরিবার কিন্তু বলছে যে সেবাশ্রয়ের জন্যই আমাদের ডিলে হয়েছে এবং ডিলে হওয়ার কারণের জন্য আমার হাত পা বাদ গেছে। না ঠিক, সেবাশ্রয়তে যেখানে গেছিলেন সেখানেও ডাক্তাররাই উপস্থিত ছিলেন এবং তারা কোথাও রেফার করেছেন, আমি যতটুকু যা জানি। এই কেসটা স্পেসিফিক, এই কেসটা, আরো নিশ্চয়ই কেস আছে, সবটা আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি সেই কোনো সেবাশ্রয় ক্যাম্পে আমি ভিজিটও করিনি। তো আমার এইটা থেকে আমার যেটা অ্যানালিসিস হয়েছে, এখানে যদি কোনো ডাক্তারি নেগলিজেন্সের যদি অভিযোগ থেকে থাকে, সেই জিনিসটা প্রপার তদন্ত করার দায়িত্ব প্রশাসন এবং মেডিকেল কাউন্সিলের। এইটা একটা গেল। আর এই এক্সপায়ারি ওষুধ, এইটাও আমি জানি না। এগুলো যদি হয়ে থাকে, আপনাকে আমি বলছি, কে করেছে, কেন করেছে, এগুলো সবটাই তদন্ত সাপেক্ষ। এটা নিশ্চয়ই আমি আপনাকে যেটা বলতে চাইছি, দলের মুখপাত্র হিসেবে এইটুকু তো আমি বলতে পারি যে ওই এক্সপায়ারি ওষুধগুলো নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি গিয়ে রাস্তায় মানে মাটির তলায় চাপা দেননি, এইটুকু নিশ্চয়ই আপনারা ভরসা করবেন। তো এই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যেই কথাটা বলছেন, তিনি প্রায় সরাসরি টার্গেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি তো থাকবেন না, আপনার নামে খুনের মামলা রুজু হবে। এই কথাগুলো বলছেন কেন? মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে, চেয়ারকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। নিশ্চয়ই তিনি সেবাশ্রয় ওনার প্রজেক্ট, ওনার লোকসভার মধ্যে ওনার। আমি বলছি না যে উনি রেসপন্সিবল নন, আমি এতটুকুই বলছি যে উনি একটা সাধু উদ্যোগ নিয়েছেন। সেখানে যদি কারোর কোথাও গাফিলতি থাকে, নেগলিজেন্স থাকে, হাসপাতালের মধ্যে হয় না? হাসপাতালের মধ্যেও তো ডাক্তারি নেগলিজেন্স হয়, সেটা প্রাইভেট সেক্টর বলুন, পাবলিক সেক্টর বলুন, সব জায়গাতেই ডাক্তারি নেগলিজেন্স এটা একটা বিষয়। সেটাকে কেন্দ্র করে শুধুমাত্র সেবাশ্রয়ের মতন একটি প্রকল্পকে বা প্রজেক্টকে, যেটা মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ নিয়েছিলেন বা আগামী দিনেও নেবেন সাবজেক্ট টু সরকারের পারমিশন, তো সেই জায়গাটাকে টার্গেট করা মানে একজন ব্যক্তিকে টার্গেট করা। আমি একটু জাস্টিস দেওয়ার থেকেও বেশি হয়ে দাঁড়াচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি একটু অভিজিৎ পৃথ্বীরাজ আসবো, যেহেতু অভিজিৎ দা রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ দা, এখানে ব্যক্তি টার্গেট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মানে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি নীলাঞ্জন বলছেন, পাশাপাশি উনি বলছেন যে এইসব অভিযোগগুলো মূলত এটা হাসপাতালেও হতে পারত, হাসপাতালের সীমাবদ্ধতার কারণের জন্যই আজকে বেডের সংকুলানের জন্য আজকে সেবাশ্রয় করতে হচ্ছে। হ্যাঁ, হাত বাদ পা বাদ এগুলোর অভিযোগ সরাসরি সেবাশ্রয় কেন নেবে, তার রেসপন্সিবিলিটি কেন নেবে? ইউএসজি মেশিন, এক্সরে মেশিন, আপনি একটু বলুন যে এক্স্যাক্টলি কি কি মানে অভিযোগ আছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। আর এইখানটায় প্রথম কথা, আমি আপনার কালীঘাট তৃণমূল কি ঋতব্রত তৃণমূল আমি অবজেকশন করছি। সবকিছুতে রাজনীতি যাওয়া উচিত নয়, ডেমোক্রেটিক সিস্টেম, সব পার্টি থাকবে। আমি নিজে একটা, আমার মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমার এখানটাই সাংসদ ছিলেন সুব্রত বক্সী, সমীর মিত্র 2009 আমি দাঁড়িয়েছি, আমাকে ভাই ছাড়া কথা বলতো। সুতরাং তৃণমূল বিজেপি নয়, আমার প্রতিবাদ হচ্ছে একটা সাইকোর প্রতি। কেন সাইকো বলছি? কারণ এর অ্যাটিটিউডটা হচ্ছে সে ঔরঙ্গজেব, সে হিটলারের মতো, আমি ছাড়া কাউকে থাকতে দেবো না। আমি তো জীবন্ত উদাহরণ, আপনি জানেন পৃথিবীর বুকে মনে কোথাও হয়নি যে একজন তার বিরোধী দলের প্রার্থীকে এইভাবে নৃশংসভাবে মারা, যার ফলে আজ আমি পঙ্গু, কারোর সাজিয়ে ছাড়া উঠতে পারি না। এবং আমার মনে হয় যে তৃণমূলের কোনো ব্যক্তি অভিষেকের এই সেবাশ্রয় প্রকল্পে সমর্থন করা উচিত। কেন করা উচিত না? কারণ উনি রাজ্য স্বাস্থ্য যে ব্যবস্থা, সেটার বিরুদ্ধে গিয়ে উনি একটা ডায়মন্ড মডেলের মধ্যে একটা সেবাশ্রয়, একটা স্বর্গ থেকে পাঠানো কোনো প্রকল্প, সেটাকে উনি ইমপ্লিমেন্ট করতে গিয়েছেন। অর্থাৎ উনি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, তার বিরুদ্ধেও গিয়েছিলেন, শুধু কেন্দ্র স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে যাননি। এটার সুযোগ রেসপন্সিবিলিটিটা ওকে নিতে হবে। ওই হচ্ছে আমাদের মেন টার্গেট, যে টার্গেটের ফলে ও যখন একটা জুভেনাইল অ্যাক্টকে
উল্লঙ্ঘন করে ও যখন টোটাল এই যে বাচ্চাটা না যার হাত কেটে গেছে এর ছবি দিয়ে যখন ওই সেবাস্ট্রয়ের 323 পৃষ্ঠায় ওর এই বইটাতে এই যে নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে বইটাতে 323 পৃষ্ঠায় ও যখন মার্কেটিং করে না তখন দায়ভার ওকেই নিতে হবে। ও যখন ওর সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে এই সমস্ত প্রেসক্রিপশন যেখানে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের নাম নেই, তার কোনো সিগনেচার নেই, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাতে যে সমস্ত ওষুধগুলো দিচ্ছে সেগুলো পড়া যাচ্ছে না, তাহলে এই দায়ভারটা ওকেই নিতে হবে। ওর দায়ভার ওকেই নিতে হবে। যখন বিবর্তন সাহা বা সেই এমএলএ ক্যান্ডিডেট অরিন্দাটা ডক্টর রাজীবকে দিয়ে ও যখন পোর্টেবল মেশিনগুলো যে আমাদের সেন্ট্রালের যে অ্যাক্ট আছে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994 যেখানে সম্পূর্ণভাবে রয়েছে যে ইউএসজি মেশিন পরিবহন করা পুরো নিষিদ্ধ, কারণ কন্যা ভ্রূণকে হত্যা রোধের জন্য এই আইনটাকে করা হয়েছে। ওখানটা সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে ইউএসজি পোর্টেবল মেশিন ইউজ করে তার এমন একজন মানুষ আছে যারা কন্যা ভ্রূণ ডিটেক্ট করার জন্য এবং তাদেরকে হত্যা করার জন্য কোটি টাকা খরচ করে, ও এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে সেই ব্যবসাটা করেছিল কিনা এই পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টকে লঙ্ঘন করে এর দায়ভার ওকেই নিতে হবে। হি ইজ দ্য সোল রেসপন্সিবল পার্সন। এর দায়ভার কারোর নেওয়া উচিত নয়, ইভেন তৃণমূল পার্টির কোনো ব্যক্তিরও নেওয়া উচিত নয়। আচ্ছা অভিজিৎ, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে খুনের মামলা হওয়া উচিত, যেভাবে মানুষের অঙ্গহানি হয়েছে তাতে খুনের মামলা করা উচিত। পাশাপাশি একাধিক জায়গা আমরা সকালবেলা আমি আজকে মানুষের জন্য সেই খবর তুলেছি সকালে, যেটা হচ্ছে সেবাশ্রয়ে অর্গানাইজ করা হয়েছে, বহু মানুষের তাতে সমস্যা হয়েছে এবং বহু রিসর্ট বা আপনার হোটেল এগুলোকে জোরপূর্বক অকুপাই করে রাখা হয়েছে, যাদের বিপুল পরিমাণ টাকা এখনো মেটানোই হয়নি। এমনকি ডেকোরেটরস, অর্গানাইজার যারা প্যান্ডেল করেছেন বা ব্যবস্থা করেছেন সেগুলো এখনো ডিউ রয়েছে। আমার যে এভিডেন্স আছে এই যে আপনার যে গ্রিক প্রাইভেট লিমিটেড জোকার যে এটা তার হচ্ছে দিলীপ কুণ্ডের পুরো এটা হচ্ছে লেটার প্যাড। এই দিলীপ কুণ্ডের লেটার প্যাডে ওতে ইংরেজি লিখতে পারে না, কাউকে দিয়ে লিখিয়েছে, স্যার ডিয়ার স্যার আই এম প্লিজ টু নো acknowledge the support and service you had rendered during the Sebastroy Health Camp organized in my constituency Bishnupur 1 block. Sebastroy Health Camp is a pioneering initiative of our beloved MP Sri Abhishek Banerjee was held for the period at I am very thankful to you and all your colleagues at Greek Private Limited to provide us with 22 rooms and snacks and lunch during the entire period. তাহলে এই যে প্রায় 30 লক্ষ টাকার একটা বিল, সেটা তাদের পুরোপুরি মানে চিঠি লিখে অ্যাকচুয়ালি মানে পেটে সে বলে না অক্ষর গোমাংস, চিঠি লিখে বলছে যে আমাদের 22টা রুম দিতে হবে। এই যে একটা সুজাতা আর্ট, এই সুজাতা আর্টে দেখেছেন এখানে 11 লক্ষ টাকা তাদের বিল দেয়নি। এরকম প্রচুর আমার কাছে প্রায় 5-6 কোটি টাকার বিভিন্ন লোকেরা কমপ্লেন করেছে। তারা কমপ্লেনটা করবে কোথা, তারা জানে যে ববিদা আছে, অন্তত এইটা অন্তত দিয়ে এফআইআরটা করি, এফআইআর হবে, আরো এফআইআর হবে। অভিজিৎ, এত ডকুমেন্টস রয়েছে, এরপর কি আপনার মনে হয় যে অভিষেকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব হবে? আচ্ছা আপনি একটা কথা বলুন, অভিষেকের তো অফিসিয়াল পিসি, আমি তো ডিএনএ টেস্ট হয়নি তাই আমি জানি না যে মা ছেলে কিনা, কিন্তু অফিসিয়ালি পিসি সে তো মুখ্যমন্ত্রী ছিল এবং টোটালি তার পাওয়ারটাকে তো মিসইউজ করেছে। এটা অভিষেকের জায়গায় অন্য কোনো যদি তৃণমূল নেতা হতো তারা তো সেই ছাগলের 3 নম্বর বাচ্চার মধ্যে 3 দিন লাভ হয়, তাদের কোনো ব্যাকআপ দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি। নিজের স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নিজেরই লোক এরকম ভাবে একটা সরকারের বিরুদ্ধে গিয়ে একটা সেবাশ্রয় ক্যাম্প করছে যেটা কোনো পারমিশন নেই, মমতা ব্যানার্জির মুখ দিয়ে একটা কোনো কথা বেরিয়েছে। তাহলে অভিষেকের বিরুদ্ধে শুধুমাত্র কমপ্লেন করে এফআইআর করলে হবে না। এই যে আমি এত গুছিয়ে তথ্যগুলো জোগাড় করে করছি কেন, কারণ ওকে যখন ধরা হবে যাতে সহজে না বেরোতে পারে। দেখুন এটা ওর নিজস্ব পাপ, ও দলটাকে ইউজ করছে, মমতা ব্যানার্জিকে ইউজ করছে। আপনি যদি বলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমি অবশ্যই পার্টিগতভাবে বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জি আন্দোলনের ফলে আজকে যে দলটা এসেছে ঠিক আমি বুঝতে পেরেছি। দেখি নীলাঞ্জন কি বলছে। আপনার বক্তব্য তো নীলাঞ্জন শুনলেন, এখানে তৃণমূলের প্রতিনিধি উনি। দেখুন আমি এই কারণের জন্য অভিজিৎ দা বারবার করে কালীঘাট তৃণমূল বলছি, কারণ কালীঘাট তৃণমূল এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেসপন্সিবিলিটি কাঁধে নিচ্ছে।
আমিও চাই না যে সেবাশ্রয় নিয়ে কোনো রকম পলিটিসাইজড হোক, এটা রাজনীতির বিষয় নয়, আমি বুঝি সবই তাই। কিন্তু আমি এই যে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি এই জন্য বলছি, কারণ নীলাঞ্জন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। আমি যদি আজকে ঋতব্রত পন্থী কাউকে জিজ্ঞেস করি, সে বলবে আমরা জানি না এই সমস্ত। ওদেরকে কি বলছেন আপনারা, কি ঘাট বলছেন? ঋতপন্থী তৃণমূল ঋতু, তাহলে আমাকে মমতা পন্থী বলুন। আচ্ছা তাহলে তাই বলি, তাহলে তাই বলি। কালীঘাট। ঠিক আছে মমতা পন্থী। আমরা কি ওদেরকে বালুরঘাট বলতে বলবো? তুমি যদি তাতে আত্মায় শান্তি পাও, আমি তাই বলবো। না না, আপনি কি ওদের তরফ থেকে কেউ তো আসেও না, মানে কেউ তো নেই ওদের মুখপাত্র। তুমি অভিজিৎ দাসের উত্তর দিয়ে একটা বিরতি নিয়ে নি ভাই, একটা বিরতি নিয়ে নি। একদম ছোট্ট, আমি ছোট্ট করে আমি একটা ছোট্ট করে বিরতি নিয়ে ছোট্ট কথা বলছি। উনি যেটা এই যে হঠাৎ করে একটা বলে দিলেন এই অফ দা কাফ কথাগুলো, যে এই যে মা ছেলে কিনা, পিসি ভাইপো কিনা, এই যে কথাগুলো, এগুলো অত্যন্ত মানে ব্যক্তিগতভাবে এইগুলো ওনার বলা উচিত নয়, এবং উনি নিজেও পার্টি থেকেও বেশ কিছুবার কশনড হয়েছেন বিভিন্ন কারণে, তো এই কথাগুলো বলা উচিত না। উনি যেটা রেজ করেছেন অ্যাবাউট সেবাশ্রয়, সেটা ওনার কাছে তথ্য প্রমাণ যদি আছে সেটা উনি সরকারে দিন, এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তার মরাল রেসপন্সিবিলিটি থেকে থাকে, আপনারা মনে করছেন নিশ্চয়ই আপনারা তার এগেইনস্টে অ্যাকশন নিতে পারেন, সেটা আপনারা করুন। বেশ, কোথাও দাঁড়িয়ে মানে এই যে বিরতিতে যাওয়ার আগে নীলাঞ্জনের এই যে বক্তব্য, এতে খানিকটা শুনে মনে হলো নীলাঞ্জনও নিজেকে পরিচয় দিতে চাইছে মমতাপন্থীর তৃণমূল বলে। অভিষেকের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বোঝা যাচ্ছে যে কালী প্রমাণ করতে হবে না, আইনটা তো আইনের হাতটা তো একটু বড়, ওখানে তো মুখের কথা হবে না যে হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। অভিষেক ব্যানার্জি কি হাত কেটে দিয়েছে? বোঝা যাচ্ছে শুধুমাত্র ঋতপন্থী তৃণমূলীরাই অভিষেকের প্রতি বিরক্ত তা নয়, এরকম মানুষ আরো অনেক রয়েছেন যে অভিষেকের প্রতি বিরক্ত, তারা বিরক্ত, তিতে বিরক্ত হতে পারেন বিরক্ত। না না, সে আমি অনেক মানুষ আছে, তোমার কথাবার্তা শুনে তাই মনে, তুমি তো বলতে পারতে যে অভিষেক পন্থী তৃণমূল। যাই হোক, একটা বিরতির পরে ফিরে আসছি। অবশ্যই পৃথ্বীরাজ রয়েছে, গৌরব রয়েছে, দুজনেই বলবেন। অভিজিৎ দাস রয়েছেন এই সেবাশ্রয় নিয়ে। আমাদের সঙ্গে গৌরব মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন বাম মুখপাত্র। গৌরবকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে নীলকণ্ঠ ভট্টাচার্য, এবিভিপির রিপ্রেজেন্টেটিভ, তিনিও আমাদের সঙ্গে থাকবেন। আবারও একবার অভিজিৎ দার কাছে যাই, ছেড়ে দিতে হবে অভিজিৎ দাকে আর কিছুক্ষণের মধ্যেই। অভিজিৎ দা, তাহলে কি মনে হচ্ছে, কারণ এই নীলাঞ্জনও বলছে যে যদি তথ্য প্রমাণ আপনার কাছে সব ঠিকঠাক থাকে এবং আইনি তার বৈধতা যদি থাকে, তাহলে যে তার জন্য মোরালি যে রেসপন্সিবল বা চেয়ার রেসপন্সিবিলিটি, তা নিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাতে খুব একটা সমস্যা নেই। কিন্তু এটা কত তাড়াতাড়ি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো মামলা কম নয়, কিন্তু সেই মামলা ইনভেস্টিগেশন হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, কিন্তু গ্রেপ্তারি এখনো পর্যন্ত হয়নি, আটকও হয়নি। এই জন্য সেবাশ্রয় নিয়ে কতটা এগোনো যাবে বা কি হবে সেটা নিয়ে আপনার মনে কি কোনো সংশয় আছে? না, আমার মনে কোনো সংশয় নেই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে অভিষেককে মানে ও তো যা করেছে, আমাদের কাছে কিছু এভিডেন্স এসছে। টোটাল ডায়মন্ড হারবারে প্রায় 1 লক্ষ লোক যাদেরকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হয়েছে মিডিয়া হাইট বাড়ানোর জন্য। আপনি তো অনেকের ভিডিও দেখেছেন বা আপনাদের সাংবাদিকরা নিয়েছে। আচ্ছা, আমার কাছে কিছু আশা করবেন না, ভিডিও করা রয়েছে, আমি আপনাদের পাঠাবো, তাতে তারা দিয়েছে। আপনি তো জানেন আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি, আমি একটা প্রিন্সিপালে চলি, আমি অত রাজনীতিটা কত বুঝি না, এই জন্য আমি রাজনীতিটা অডম্যান অ্যাকচুয়ালি। তবু করতে হবে, কিন্তু একটা ইডিওলজি নিয়ে বেশি থাকি বলে আরএসএস এর। তো যেটা হচ্ছে যে তারা বলছে যে বাচ্চা জুনিয়র ডাক্তারবাবুকে নিয়েছে, তারা বলছে দিদি আশা করবিদের বলুন তো কি ওষুধ লিখি, বলে দিচ্ছে, বলে এবার যখন আমরা ওষুধ দিচ্ছি ছিঁড়ে সেগুলো গলে গলে পড়ে যাচ্ছে, সব এক্সপায়ারি ওষুধ, এবং সমস্ত আমরা রেকর্ডিং করেছি। আমি আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, এই বিবর্তন সাহা, দেখতে পাচ্ছেন বিবর্তন সাহা পোর্টেবল করছি, ইনি হচ্ছেন তৃণমূলের ভারসতের কাউন্সিলর। আচ্ছা, আপনি বলুন তো যে বিবর্তন সাহা একজন ডাক্তার হয়ে উনি পিসিএন পিএনডিটি একটা সম্পর্কে, আইন সম্পর্কে খুব সচেতন, উনি কি করে পোর্টেবল ইউএসডি এগুলো মেশিন গুলো চালান? নিশ্চয়ই একজন ডাক্তার কতটা প্রেশার করলে তবে উনি এটা নিয়ে যান। হতে পারে তৃণমূলের কাউন্সিলর, আমি তৃণমূল বলে বলছি না, আমি বলছি যে অভিষেক কতটা প্রেসারাইজ করেছে, যার ফলে উনি আইনটা উল্লঙ্ঘন করছেন, ওনার জেল হতে পারে, ওনার চাকরি চলে যেতে পারে, রেজিস্ট্রেশন, কারণ মেডিকেল কাউন্সিলে আমি তো সব তথ্য দিয়ে করেছি, ওনার অনেকেই রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। তো এত ক্ষতি সত্ত্বেও বাধ্য হয়েছেন, কারণ সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড পার্টি সে নির্দেশ দিয়েছে বলে। তো অভিষেক যা পাপ করেছে, যা ক্ষতি করেছে, ভুলভাল ওষুধ দিয়ে হাতুড়ে ডাক্তার, আরে বাবা আমরা তো ডায়মন্ডের সনন্দ স্যার, আপনাদের থেকে আমাদের ব্যথাটা বেশি, আমাদের লোকের ক্ষতি করেছে। এই যে আপনাদের এই যা দেখানো হচ্ছে, এগুলো একটু আগে পাঠিয়েছি আমি, এগুলো হরিণঘাটা যে সেবাশ্রয় ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে। দেখুন
সিএমও সেটা বলছে আমরা কিছু সরকারি কিছু করিনি, তাহলে সরকারি কিছু না করে অভিজিৎ আপনি যেটা এখন স্ক্রিনে দেখানো হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ল্যাব রিপোর্ট উদ্ধার করা হয়েছে। বহু রিপোর্টে ওপিডি অংশে সেবা লেখা রয়েছে, এই বিষয়টা কি? এইটা সেবাশ্রয় ক্যাম্পে হরিণঘাটা ক্যাম্প থেকে এগুলো উদ্ধার করে আমাকে একজন সাংবাদিক বন্ধু সে পাঠালেন, আমি আপনাদেরকেও শেয়ার করেছি এটা। এইগুলো মানে টেস্ট করার পরে এগুলো সমস্ত দেখুন, সমস্ত ডায়মন্ড হারবার যে সুপার স্পেশালিটি হসপিটালে ডায়মন্ড হারবারে তাদের ওইগুলো কিন্তু আপনার ওই ওদেরকে আগে পাঠানো ছিল ব্লাড টেস্টের ওইগুলো কাগজপত্রগুলো। এবার এরা কি করছে, এরা সম্পূর্ণভাবে মানে সরকারি অ্যাপারেটাস গুলোকে ইউজ করেছে। আপনি বলছেন যে সেবাশ্রয়টা দলীয় প্রকল্প হলেও সেখানে ব্যাপক হারে সরকারি জিনিস বা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কেনা নানান রকম জিনিস সেগুলো ব্যবহার করা হয়েছে ওপেনলি। সব ইউজ করেছে, সব ভিডিও তুলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, বেশ। পরবর্তীকালে অভিষেকের বিরুদ্ধে লড়তে গেলে তো এভিডেন্স ছাড়া চলবে না। ওর বিরুদ্ধে আমি 18টা কমপ্লেন করেছি, 11টা এফআইআর হয়ে গেছে, ঠিক আছে, এবং আরো গোটা দশেক হবে। এটা কোনো রিভেন্স নয় যে ও আমার 38টা কেস করেছিল, ওয়াশিং করে 13খানা করেছে, কিন্তু আমি ওকে কাজ করতে দেইনি, কারণ সব ফলস কেস। কিন্তু ওকে আমরা যে সমস্ত এফআইআর গুলো করা হয়েছে পুলিশ কমপ্লেন জমা দেওয়ার পর, ও কিন্তু বেরোবে না সহজে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, বেশ। যদি অন্যায় করে থাকে, যদি অন্যায় এখানে প্রমাণিত হয় তো নিশ্চিতভাবে তার গ্রেফতারি হবে। সেটা ও হচ্ছে পাপী, ওর পাপের ভাগ কারো নেওয়া উচিত নয়, ও দস্যুর হত্যাকার নয়, এটা অন্য ধরনের পাপী। ওর পাপ যে নিতে আসবে সেই মরবে, একদম পরিষ্কার বলে দিলাম। পার্টি আমি আমার রাজনৈতিক জীবন, আমার 38 বছর হয়ে গেল সাংগঠনিক জীবন, 20 বছর আরএসএস, 18 বছর বিজেপি। আমি বলুন, তৃণমূল বলুন, সমস্ত সিনিয়র লিডারদের সঙ্গে সকলে আমাকে ভালো রিলেশন আছে। হ্যাঁ, কারণ দেখুন এডুকেটেড পার্সনদের মধ্যে তো রিলেশন রাখা উচিত। আমি জীবনে এরকম বিকৃত মস্তিষ্কের মানুষকে দেখেছি। আপনি কি হারে অত্যাচার করছে আপনারা জানেন না, আপনার কোনো আইডিয়া নেই। ডায়মন্ডের ইতিহাস কেউ জানে না। 2017, 18, 19, 20, 4 বছর আমি জেলা সভাপতি ছিলাম, আমি জানি কি অত্যাচার। আমরা কতদিন ঘুমাতে পারি তা নেই। খুব স্বাভাবিক, কারণ কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার অভিজিৎ দা, এই যে আপনি ব্যাপক অত্যাচার বলছেন, এরপরে উনি সংসদ ভবনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন আমি 7.5 লক্ষের উপর বেশি ভোটে সাংসদ নির্বাচনে জিতেছি। সেই জন্য তো আমি কেস করেছি, ইলেকশন পিটিশন, এবং ওর ছাড় নেই। ইলেকশন পিটিশনে আমার ফাইল চলে এসেছে, তো একদম এ অব্দি কিনে নিয়েছিল। ও তো একদম ইলেকশন কমিশনের যে জ্ঞানেশ কুমার, জালিদাস্তানে তার আগে যে রাজীব কুমার, তাকে পর্যন্ত জালিদাস্তানে ভিজিলেন্স করেছি, সমস্ত ভিজিলেন্সে কমপ্লেন করেছি। এবং এরা যে অভিষেকের সঙ্গে দিয়েছে, যার ফলে তো এবার ইলেকশন কমিশন এটা ভালো হয়েছে। এই ইলেকশন কমিশনে আমার কাছে কনফিডেন্সিয়াল লেটার এসে গেছে, আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। সেই লেটারে পরিষ্কার করে রয়েছে, আমি এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন। সেখানে বলছে যে 1 জুন বলছে যে an email sent at 7:46 PM on 1 June 2024, you stated, মানে ক্যামেরার যে ভেন্ডার ছিল তার সে লিখছে, ইমেল লিখছে, the substances like Vaseline, Fevikwik and toothpaste had been applied on camera lenses and you were facing difficulties, especially in Falta, from elements that might uninstall or damage the cameras. কিসের উত্তরে লিখছে, যখন ইলেকশন কমিশন ওই ভেন্ডারকে চিঠি করছে যে seeking clarification as to why more than 39 booths were applied, ডায়মন্ড হারবার 1800টা বুথের মধ্যে 1300 বুথ কেন অফলাইন ছিল at 8:30 AM and so many booths were showing offline after 3 PM? বেলা 3টের পর বাকি যে 1859টার মধ্যে 1300 বাদ দিয়ে বাকিগুলো 3:30 পর বন্ধ ছিল। এবং সুমিত গুপ্তা, অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনটা কে? ডিএম এর মধ্যে, ডিএম তো হচ্ছে ওদের, ডিএম মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সুমিত গুপ্তা নিজে কন্ট্রোলে বসে যাদবপুরের জ্যাকগুলোকে ডায়মন্ডে দিয়েছে, জ্যাকগুলোকে, যাতে ডায়মন্ডের যে এরকম ছাপ্পা চলছে কেউ যাতে বুঝতে পারে। সর্বনাশ, মারাত্মক অভিযোগ অভিজিৎ। আপনি আজকে যা বললেন, চমকে দেওয়ার মতো। তার মানে এই যে 7 লক্ষ, এই যে 7.5 লক্ষ ভোটে জেতার পেছনে পুরোটাই চুরির গল্প। এবং সেটা যে অভিষেক ব্যানার্জি যে রাজীব কুমারকে, প্রাক্তন ইলেকশন কমিশনারকে কিনে নিয়েছে, এই কথাটা বলার পরে ববি বাবু যে আরেকটা শোকজ খাবেন না এর কোনো গ্যারান্টি নেই। আপনি চুপ করুন, আমি ভাই না আপনি একাই কথা বলুন, আপনার ভাষণ শুনতেই তো এসেছে। আমি তোমার কথা বলতে বলেছি, আমি বলছি গরু পাচার, কয়লা পাচারের টাকা কম লোকের পকেটে ঢোকেন, ঠিক আছে? এই যে ইডি সিবিআই, আমি তো বারবার বলেছি, আপনি দেখান না, প্রমাণ করুন। টিভিতে এসে বলে কি লাভ? কেউ তো অ্যারেস্ট হচ্ছে না। ঠিক আছে, বেশ, কেউ অ্যারেস্ট হচ্ছে না। ঠিক আছে, আপনার কথা পার্টিও শোনে না, সরকারও শোনে না, কেউ অ্যারেস্ট হচ্ছে না। বোকা বোকা কথা।
কেন নিজের ওয়েটটা নষ্ট করছো? বলো রাজনীতি হলে কম কথা বলো। হ্যাঁ বলছো তো, আপনার ভাষণ শুনতে এসেছি আজকে। পার্টির অনুমোদন ছাড়া আমি কি এফআইআর করতে পারি? এরকম চারিত্রের মতো কথা বলছো। ঠিক ঠিক। প্রত্যেকটা জায়গায় আমি শ্রমিক দাকে এবং শুভেন্দু দাকে গ্রিন সিগন্যাল হওয়ার পর তারপর আমি কমপ্লেন জমা দিই। আমরা একটা অনুশাসনবদ্ধ রয়েছি এবং আমাকে পার্টি শোকজ করেছে, আমার কিছু নিশ্চয় ভুল হয়েছে দিয়েছে, তারপর শোকজ তো শ্রমিকরা এসে তুলে নিয়েছে। এতে কি প্রত্যেকটা পার্টির মধ্যে রয়েছে, আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি বলে এটা হয়েছে। আমি যে 100% পিওর। ঠিক আছে অভিজিৎ দা, আমরা বুঝতে পেরেছি আপনার এই সেবাশ্রয়ের অভিযোগগুলো আমরা অবশ্যই তোমার ভাগ্যকে জানালে ঢোকানো হবে, এটা আমার প্রমাণ, মিলে যাবে আমার কথা। বেশ অভিজিৎ দা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চাইবো অভিজিৎ দাস ববিকে আমরা পরবর্তী সময়তেও বিশেষত গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেখানে অভিযোগ ভিত্তিক একদম তথ্যভিত্তিক আলোচনা, তাতে থাকবো। আমি বিরতির পর ফিরে এসে পৃথ্বীরাজ এবং দ্রুত গৌরবের কাছে যাব এবং এই টার্নে শেষ করে তারপরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আজকে ইস্তফা এবং সঙ্গে অন্যদিকে আন্দোলন কিন্তু আজকে স্থগিত হয়ে গেল। যে আন্দোলন চলছিল দেশ জুড়ে সেটা আপাতত কিন্তু স্থগিত হয়ে গেল, এটাই হচ্ছে পরিষ্কার। আর আমাদের সঙ্গে এই দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে, যেহেতু আমরা এখন ছাত্র আন্দোলন, গতকালকের কলকাতার ছবি সঙ্গে সারা ভারতের ছবি, প্রেক্ষিতটা গুরুত্বপূর্ণ, যেখানে কিনা প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, এই পর্ব শুরু করব। এবং এখানে আমি নীলকণ্ঠ ভট্টাচার্য, এবিভিপি নেতা, রাজ্য সম্পাদক, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে পৃথ্বীরাজ রয়েছে। পৃথ্বীরাজ, যে বিষয়টা আমরা দেখলাম যে আজকে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, কিন্তু পাশাপাশি আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় এমন ব্যক্তিরা বা আন্দোলনকারীরা এসেছিলেন, তাদের সঙ্গে আদ্যন্তও নিটের কোনো সংযোগ নেই এবং যে ধরনের পোস্টার ব্যানার দেশের বিরুদ্ধে স্লোগানিং হলো, এটাকে তোমরা কিভাবে দেখবে? দেবাশিস দা, প্রথম কথা হচ্ছে, আপনি ঠিক আমায় যে প্রশ্নটা করছিলেন এটাই আমি প্রথম প্রশ্নের উত্তর হিসেবে আপনাকে দিতে চাইছিলাম। তার কারণ হচ্ছে, যে ইস্যুকে সামনে রেখে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই ইস্যু থেকে ট্র্যাক ডাইভারশন করে যে স্লোগানিংগুলো হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপক্ষে, যেভাবে পার্লামেন্টের বাইরে তারা একটা মানে ধ্বংসাত্মক মনোভাব নিয়ে তারা যেভাবে ভিড় জমিয়েছিল, এবং তার সাথে সাথে এই পশ্চিমবঙ্গে গতকাল যে ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ একজন সাংবাদিক আক্রান্ত হলেন, তিনি হসপিটালাইজড বর্তমানে, একজন না অনেকেই হয়েছে, কিন্তু শিলাদিত্য বাবু হসপিটালাইজড হয়েছেন আমার কাছে যা খবর। শিলাদিত্য আমার প্রাক্তন সহকর্মী। হ্যাঁ, একদম। যাই হোক, তো বিষয়টা হচ্ছে, ইস্যুটা একটা রকম ছিল, আন্দোলনটা অন্যরকম হয়ে গেল। সমস্যার জায়গাটা হলো এটাই যে আমরা বাংলাদেশে ছাত্র আন্দোলনের কথা শুনেছিলাম, মনে পড়ে? ছাত্র আন্দোলন মানে পেছন থেকে একটা উগ্র জেহাদি মনোভাব, তার পেছনে একটা ফান্ডিং, তাকে মোবিলাইজ করা, এর একটা দীর্ঘ প্রচেষ্টা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। এখানে নিট নিয়ে সমস্যা হয়েছে, নিটের পেপার লিকেজ হয়েছে, তার দায়িত্বভার কাঁধে গ্রহণ করে নিয়ে নিজস্ব অ্যাকাউন্টেবিলিটিকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজকে পদত্যাগ করেছেন। আচ্ছা, একটা কথা বলি, আজকে উনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু দায়িত্ব কিন্তু কখনো উনি ছেড়ে ফেলেন। আমি প্রথম থেকেই উনি বলে আসছিলেন যে না, হয়তো হয়েছে, আমরা এই আমি তো সেটাই বলছি যে উনি সেটা গ্রহণ করেই তিনি পদত্যাগ করেছেন। ইস্তফাটা আজকে হয়েছে না, ও হাসছে নীলাজ, কিন্তু কোনোদিনই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ঘটনা ঘটেনি বা সাপোর্ট করা, যেভাবে আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতিকে দিনের পর দিন সাপোর্ট করে যাওয়া। আলোচনা হচ্ছিল, এক সেকেন্ড পৃথ্বীরাজ, সরি, একটু আগে আলোচনা হচ্ছিল অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার হবে না সেবাশ্রয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, যদি অনিয়ম হয়ে থাকে। আমি যদি এখন বলি যে কেন ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেপ্তার হবে না, এবার উত্তরটা পৃথ্বীরাজকে বলতে দাও। যদি এই প্রশ্নটাই উঠে আসে যে ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেপ্তার হবে না, তাহলে আরজিকর ঘটনায় যখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, তাহলে তিনি তখন কেন পদত্যাগ করে গ্রেপ্তার হবেন না? এই প্রশ্নটাও তো সব থেকে বড়। কেন করেননি গ্রেপ্তার? না, এক সেকেন্ড, না, গ্রেপ্তারের দাবির কথাটা আমি বলছি। তিনি কিন্তু তখন পদত্যাগ করেনি। যখন এই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে চাকরি বিক্রি হয়েছে, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করেননি। যখন সিপিএম জামানায়, এক সেকেন্ড ভাই দাঁড়াও না, তোমার সময় তো তুমি বললে, যখন সিপিএম জামানায় ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেই সময় দাঁড়িয়েও তৎকালীন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার এই জায়গাটাতেই, যে নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি কাঁধে নিয়ে আজকে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়,
যে এই নিট কেলেঙ্কারিকে সামনে রেখে কাশ্মীর মাঙ্গে আজাদি 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 স্লোগান কেন উঠে আসবে? ঠিক, ঠিক। এই নিট কেলেঙ্কারিকে সামনে রেখে উমার খালিদের মুক্তি চাই কেন স্লোগান উঠে আসবে? এটা নিটের প্রোটেস্ট চলছে না একটা উগ্র জেহাদি মানসিকতার প্রোটেস্ট চলছে? আমার প্রশ্নটা আজকে এই জায়গায়, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে ছাত্র আন্দোলনকে মোবিলাইজ করেছে পেছন থেকে যে কোনো জিহাদি নেটওয়ার্ক, জিহাদি একটা মানসিকতা। আমি সেইটার কথা বলছি। আজকে আপনি আমার একটা কথা বলুন, কালকে যারা ধর্মতলায় গিয়েছিল তার মধ্যে আমার কাছে এরকমও ফটো প্রেজেন্টেশন উঠে এসছে যেখানে জাতীয় পতাকাটা ঠিকভাবে ধরতে পারেনি, উল্টো করে জাতীয় পতাকাটা ধরে রেখেছে। অর্থাৎ আপনি ভাবুন যে তাদের টেন্ট, বামেদের মিছিল ছিল। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। তো যারা ছিল আর কি ওখানে, শুনুন এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কেন্দ্র বিরোধিতা। কেন্দ্র বিরোধিতার স্বার্থে আমরা যে কোনো মানুষের সাথে হাত মেলাতে রাজি আছি ভাই, যে কোনো মানুষের সাথে। কারণ মোদ্দা কথা হচ্ছে পশ্চিমবঙ্গকেও কার্যত আরেকটা ডিপ স্টেট বানাবার চেষ্টা করেছে বহু রাজনৈতিক দল, এটা আমরা সকলেই জানি। আমি আসি ঠিক আছে? গৌরব কি না, বলছে একটু নিশ্চয়ই শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই গৌরবদা বলবে, আমি জাস্ট এন্ড করে দিই। আমার এখানে একটাই কথা হচ্ছে যে বিগত দিনে যে সমস্ত সরকাররা ছিল তারা কিন্তু তাদের ব্যর্থতার দায় কোনোদিন গ্রহণ করেননি, কিন্তু এইটা হ্যাটস অফ টু ধর্মেন্দ্র প্রধান, আমাদের চেয়ার থেকে নয়, এটা ছাত্রদের চেয়ার থেকে। আমি এইটুকুই ধর্মেন্দ্র প্রধানকে বলবো যে তিনি নিজের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যে ইস্তফা দিয়ে চলে গিয়েছেন, এটা উনি নিজের অ্যাকাউন্টেবিলিটি কাঁধে নিয়েছেন এবং এটা একটা নিদর্শন সৃষ্টি করে দিয়ে গিয়েছেন যে কোনো সমস্যা যদি হয়, কোনো অভিযোগ যদি উঠে আসে, এর বিরুদ্ধে তো তদন্ত চলছে, একদম, একদম। এর বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেখানে সিবিআই তদন্ত এটা তুমি একটু নীলাঞ্জনকে ক্লিয়ার করে সিবিআই দাও তদন্ত যে চলছে প্রধানমন্ত্রীর নির্দেশে হ্যাঁ। ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু এর বিচার হচ্ছে একদম। এবং এই যে তুমি বললে কেন্দ্রীয় সংস্থাই তদন্ত করছে, চাইলে যদি নীলাঞ্জনরা চায় যে ওরা ব্যক্তিগতভাবে কোনো তদন্তের অ্যাপিল করতে চায়, করতে পারে। না, সেটা কিন্তু অনেক নিশ্চয়ই কিছু করতে পারে। হয়েছে। শুনুন, যে এক সেকেন্ড, একটা কথা আমি বলে দিই। আন্দোলন করবার অধিকার প্রত্যেকটা নাগরিকের তাহলে আছে, আজকে কেন প্রোটেস্ট মারা হলো? করবার অধিকার আজকে প্রত্যেকটা নাগরিকের আছে, কলকাতায় কিন্তু যখন নিশ্চয়ই আমি উত্তর দিচ্ছি। ছাত্র পরিষদের আচ্ছা। যখন আন্দোলন, হয়ে কেন গেছে। পুলিশ কেন ডিক্লাইন গেছে, করলো বলো। পারমিশন? হয়ে গেছে, প্রথমে বলো। পারমিশন দিয়ে কেন ডিক্লাইন করলো? না, না, এক সেকেন্ড, কোর্টে এক সেকেন্ড। যখন বলছে না, না। তারা অবস্থান বিক্ষোভ করতে পারে, সেখানে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করছে। এটা কোথাকার গণতন্ত্র? হয়ে গেল, বলা হয়ে গেছে তো। এবার আমার কথা হচ্ছে এই যে উত্তরটা দাও, তোমার কথা শুনে লাভ না, নেই। না, আমি সবাইকে বলে বলতে দিই। দাও, উনি যে উত্তরটা প্রশ্নটা ছেড়ে তুলছেন, দাও, সময় ছেড়ে দাও, কোর্টটা নির্দিষ্ট, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোর্ট আচ্ছা, একটা নির্দিষ্ট ছেড়ে দাও, গণ্ডি কোর্ট তৈরি করে করে রেখেছিল। গেছে, তার আগে আজকে মোদ্দাটা কোর্টের শুনুন রায় না, শোনার এত আগে বড় বড় কথা এই বলছে। সরকার, এই পশ্চিমবঙ্গের শুভেন্দু তৃণমূল সরকার থাকাকালীন কতবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোর্টে ছুটতে হয়েছে যে কোনো প্রোগ্রাম করবার স্বার্থে। এই তৃণমূল এত বড় বড় কথা বলছে, যারা দিনকে তৃণমূল, মোদ্দা কথা হচ্ছে একটা যারা নিজের দল ধরে রাখতে পারে না, ঠিক আছে, যাদের ঠিক কোনো আছে। ক্রেডিবিলিটি আস্তে, নেই, আস্তে, আস্তে, যাদের আস্তে। কোনো অ্যাকাউন্টেবিলিটি আস্তে, নেই, আস্তে, আপাতত আস্তে, একটু থামতে হবে। চোরের দল আচ্ছা, আচ্ছা, সেবাশ্রয়ের আচ্ছা। নামে চোরেদের সেবাশ্রয় থামতে হবে, তৈরি করেছে, থামতে হবে। তারা এত বড় বড় কথা থামতে হবে। বলছে। কোনোভাবে তাদের কথা শুনবো। আজকে নীলাঞ্জন, আরে রাখুন, আরে দেশ দুজন বিরোধী এসে কোনো শক্তি, রয়েছে, সেটা বলো তুমি আপনারা করলে তো তোমাদেরকে আগ্রহী ছিলেন। অসুবিধা হয়ে যাবে। দেশ বিরোধী শক্তি, আরে, পৃথ্বীরাজ, দেশ বিরোধী শক্তির সাথে পৃথ্বীরাজ, থামো। আপনারা পৃথ্বীরাজ, আগ্রহী থামো। ছিলেন। বাজে কথা বলবেন না। পৃথ্বীরাজ, থামো। বাজে কথা বলবেন না। আস্তে 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 নীলাঞ্জন আস্তে। আমরা এই যে পুলিশ কেন লাঠিচার্জ করছে, কি করছে, এ তো রাজনৈতিক দল, তোমরা তো রাজনৈতিক একটা দল তো। আরে তার তো একটা লিমিটেশন করে দিয়েছিল প্লিজ ভাই, একটু প্লিজ আমাকে একটু বলতে দাও। কিন্তু তৃণমূল জমানায় যেভাবে চাকরি আজকের প্রার্থীরা তার রাস্তায় বসে আলোচনা লাঠি খেয়েছে না, চাকরি প্রার্থীরা রাস্তায় 16 সালে প্যানেলে নাম বাদ গেল পুলিশ লাথি মারলো, তুমি ছবিগুলো ভুলে গেছো। আজকে কি হয়েছে? আজকে ছেড়ে দিন, হয়েছে, চাকরি আপনারা প্রার্থী। পুনঃপ্রতিষ্ঠা না, না, হয়েছে। এক পারমিশন কেন গৌরব, দিচ্ছে না? গৌরব, ছাত্রদের গৌরব, কিসের আমার ভয়? কথা হচ্ছে দেবাশিস কেন গৌরব, এত ভয় গৌরব। পায়? আমার একটা ভয়টা কথা, কিসের? আমার একটাই আরে কথা, চাকরি- চাকরি পেপার প্রার্থী লিক করে, পেপার আরে লিক একটু করে গৌরবকে এত বড় বলো, বড় তোমরা কথা ওরে মার বড় নীলাঞ্জন বড়। ভাই একটু থামো ভাই গৌরব আমার নাম। প্লিজ। হ্যাঁ আর বলো। এখন পয়েন্ট বাড়িয়ে লাভ নেই, হ্যাঁ, এখন বলো। মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, এত আপনি চিল্লামিল্লি আপনারটা করে। বলুন, এত ভাবছেন। এত আমাকে পয়েন্ট দিয়ে বাড়িয়ে ভাবতে লাভ হবে আছে? না। আপনি আপনারটা এখন পয়েন্ট বাড়িয়ে লাভ নেই। পয়েন্ট গৌরব। আপনি নিজের পয়েন্ট গৌরব, কালকে যে ঘটনাটা ঘটলো তাতে সাংবাদিকদেরকে টার্গেট কারা করলো? এটা তো বামেদের কালচার নয় বলে আমি জানি ভাই। প্রথম কথা হচ্ছে সাংবাদিকদের যারা টার্গেট করেছে তার আমি তীব্র নিন্দা করি। হ্যাঁ। কালকে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে প্রেস রিলিজ করেছে, আজকে প্রেস মিট করেও বলে দিয়েছে। সুতরাং যারা করেছে তারা কারা করেছে এটা পুলিশ খুঁজে বার করুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। তোমাদের মিছিল দায়িত্ব কে নেবে? আমি বলছি শুভেন্দু অধিকারী। আমি বলছি অবশ্যই দায়িত্ব বর্তায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারাও দেখেছেন, ভিডিও আছে যে বাসের ওপর থেকে কমলা উত্তরীয় পরে কারা ঢিল মারছিল।
কারা মৌলালী যুব কেন্দ্রে একটা মিটিং চলছিল, সেখান থেকে বেরিয়ে এসে মিছিলের মধ্যে ঢুকে শ্যামাপ্রসাদের ছবি নিয়ে মিছিলে হাঁটবার জন্য ভেতরে ঢুকে সুড়সুড়ি দিচ্ছিল কারা? কারা ডোরিনা ক্রসিংয়ের মোড়ে পুলিশকে দিয়ে ব্যারিকেড করিয়ে মিছিলকে আটকানোর চেষ্টা করেছিলেন? সুতরাং এই সমস্ত বিষয়গুলি আগে খুঁজে বার করা হোক এবং খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হোক, তাতে দেখা যাবে যা হওয়ার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে আমরা হচ্ছে যে আলোচনা করছি, বিজেপির বন্ধু ভাই বলেছেন ধর্মেন্দ্র প্রধান তার নিজের দায়িত্ব নিয়ে তিনি হচ্ছে যে পদত্যাগ করেছেন, কিন্তু ভাই গত 10 দিন 12 দিন আগে থেকে যেভাবে তোমরা সোনাম ওয়াংচুকে চীনের দালাল, তারপরে সোনাম ওয়াংচু যখন অনশন ভঙ্গ করলো তখন চীনের দালাল উঠে গিয়ে সোনাম ওয়াংচু বিজেপির লোক, তারপরে বিজেপির বন্ধু লোক, তারপরে তোমরা বললে পাকিস্তানের ফান্ডিং, আমেরিকার ফান্ডিং, বাংলাদেশের ফান্ডিং, কিন্তু তোমাদের দেশের কেন্দ্রীয় সরকারের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিদেশ মন্ত্রকের কাছে এরকম কোনো তথ্য নেই। ওটা একদম false। আরে ভাই, একদম false। আরে ভাই তুমি সবার কথায় কথা বলবে, তুমি সবার কথায় কথা বলবে, আরে তুমি সবার কথায় কথা বলবে না। আচ্ছা, আমি বলছি তাই করি। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি ফেক আরে সবার কথায় কথা বলবে, ফেক ন্যারেটিভ। আরে কিসের মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা? কিসের ছোড়াদের কথা? ছোড়াদের কথা। আরে বাবা, যখন উত্তর তোমার রাউন্ডে তুমি বলো। না না, আমার কথা হচ্ছে বিদেশ সচিব যে কথা বলেছে সেটা ফেক মানে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। তুমি বলবে, শুভেন্দু বাবু বলবে, সবাই বলবে, বলবে তো। তুমি একটু বিরোধীদের কথা শোনো। না বিরোধীদের কথা শুনবো, বাট রাষ্ট্র সুরক্ষার সাথে এইসব ফেক ন্যারেটিভ শুনবো না। দ্বিতীয় কথা হচ্ছে দিল্লিতে নাকি ধ্বংসাত্মক আন্দোলন হয়েছে। কি ধ্বংস হয়েছে? পুলিশ সরকারের কি ভাঙচুর হয়েছে? উল্টে আমরা কি দেখেছি? পুলিশ পেলেট গান ছুঁড়েছে, একটা ছাত্রের চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। পুলিশের বেশে হাওয়াই চটি পরে বিজেপির দিল্লির কার্যকর্তারা লাঠি নিয়ে ওই আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছে। তাহলে ধ্বংসাত্মক আন্দোলন কে করেছে? কোথায় ধ্বংসাত্মক আন্দোলন হলো? তো শান্তিপূর্ণ অবস্থান চলছিল, ওখানে আক্রমণ করার কি মানে ছিল? কোনো মানে ছিল না। কালকে কি অ্যাকচুয়ালি তোমাদেরই লোকজন আছে? একদমই নয়, সিজেপির মতন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত সাপোর্ট করছে সিজেপির, আবার কাউকে সাপোর্ট করার কোনো বিষয় নেই, কাউকে সাপোর্ট করার বিষয় নেই। কিছু ছেলেমেয়েরা গিয়েছিল, আমি শুনেছি জেএনইউ এর প্রচুর ছাত্র সংগঠন এর সঙ্গে যুক্ত আছে। বার করতে পারলে বার করে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে 172 বার প্রশ্ন ফাঁস হয়েছে, 172 বার। এবং প্রশ্ন ফাঁসের জন্য যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী তারা আত্মঘাতী হয়েছে, তারা অনেক আত্মঘাতী হয়েছেন। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা তাদের রায় বলছে যে এই যে প্রশ্ন ফাঁস বা এই যে অকৃতকার্য যেরমভাবে হচ্ছে তার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মঘাতীর সংখ্যা বাড়ছে, তাতে করে সরকারের ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু সরকার নিরুত্তাপ থেকেছেন। ধর্মেন্দ্র প্রধান আজকে পদত্যাগ করেছেন, খুব ভালো কথা, কিন্তু ধর্মেন্দ্র প্রধান 10 দিন অপেক্ষা করলেন কেন? কেন দেশের প্রধানমন্ত্রী একবারের জন্য বললেন না যে এই ঘটনার বিরুদ্ধে প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? দেশের প্রধানমন্ত্রী নিজে ভিডিও করে দেশের মানুষের সাথে বার্তা সরাসরি স্পষ্ট করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে রাত্রির 12টার সময় ফেসবুক আপনাকে বলে করবে নাকি কখন প্রধানমন্ত্রী আপনাকে উত্তর দেবে নাকি? আপনাকে উত্তর দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী আপনাদের সংবাদ থেকে নেবে নাকি? এই যে কালকে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, খুব বাজে জিনিস। চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ খুব বাজে। কারা পতাকা নিয়ে হাঁটছিল ওখানে? কিন্তু আইসা এসএফআই কিন্তু কারা হাঁটছিল? কারা পতাকা নিয়ে হাঁটছিল? হ্যাঁ, কারা সহমর্মিতা দেখানো, সহমর্মিতা দেখানো। তৎকালীন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে অভিযোগ কি জানেন? নাকি চীনের টাকা ওখানে লোকানো ছিল। কারা নিউজ ক্লিকের বাড়িতে অফিসে পুলিশ পাঠিয়েছিল, এই অমিত শাহ পুলিশ গিয়ে কিছু উদ্ধার করতে পেরেছে? পারিনি। প্রবীর পুরকায়স্থকে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বেকসুর খালাস করেছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে যে খুঁজে পায়নি। আসলে এই বিজেপি সরকার যেভাবে
হচ্ছে যে মিডিয়াকে ব্যবহার করেছে, একটা মিডিয়া সর্বভারতীয় মিডিয়া চ্যানেল, তার বিরুদ্ধে নাকি ইনকাম ট্যাক্সের এমন অবস্থা করেছে যে সেই সংবাদ মাধ্যমের মালিক তার সংবাদ চ্যানেলটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন এবং আদানিকে বিক্রি করেছিলেন। এই তো দেশের সংবাদ মাধ্যমের অবস্থা। কালকে দাঁড়িয়ে শিলাদিত্যদা থেকে শুরু করে মাখনদা থেকে শুরু করে যারা সুমন মহাপাত্র থেকে শুরু করে যাদের উপর আক্রমণ হয়েছে, আমি দীপ্ত কণ্ঠে হচ্ছে যে তার নিন্দা করছি, কিন্তু তাদেরও সমান নিন্দা করা উচিত যা ঘটছে সারা দেশ জুড়ে। তাদেরও সমান নিন্দা করা উচিত। ওই রাত্রিবেলা পুলিশ গিয়ে জলকামান দিয়ে টেলিগ্রাম দিয়ে যেভাবে আন্দোলনকারীদের উপর আক্রমণ করা হয়েছিল, সাংবাদিকদের আক্রমণ করলো কে? কারা প্রধান লাল পতাকা নিয়ে গেছিল? কারা লাল পতাকা নিয়ে গেছিল? এত বড় বড় জ্ঞান দিচ্ছ, এত বড় বড় জ্ঞান দিচ্ছ, কারা গেছিল? হচ্ছে যে তাদের উপরে যারা ওই মিছিলের উপরে ইট ছুঁড়েছিল, আপনাদের মনে আছে ওই যে ফান্ডিং এর কথা বলছিল না, আমি তো প্রশ্ন রাখছি, ছাত্র সমাজের নাম করে কলকাতায় জুড়ে বড় বাজার থেকে সেন্ট্রাল এভিনিউ, হাওড়া ব্রিজ, ওয়াটগঞ্জ জুড়ে যে ভাঙা চোরা চলেছিল, পুলিশের গাড়ি থেকে পুলিশকে আক্রমণ করা থেকে শুরু করে তোমাকে দিয়ে দেবো ভাই, কি প্রেক্ষিতে হয়েছিল? ওটা কি প্রেক্ষিতে হয়েছিল? আরে বলো না, কি প্রেক্ষিতে হয়েছিল? আরে কি প্রেক্ষিতে হয়েছিল? ও তার মানে তোমরা আরজি করার ঘটনাকে সমর্থন করছো? ও তোমরা তার মানে আরজি করার ঘটনাকে সমর্থন করছো? একটু নীলকণ্ঠ বলুন। এরা আরজি করার ঘটনাকে সমর্থন করছে। আজকে সিপিএম আরজি করার ঘটনা জাস্টিফাইড ঘটনা, জাস্টিফাইড ঘটনা। ভুল করেছিল, সেদিন নাকি সমাজ ভুল করেছিল। আরে তৃণমূল এবং সিপিএম হাত মিলিয়ে নাও, হাত মিলিয়ে নাও। কেন আমি এখন নীলকণ্ঠর কাছে যাব, আমি নীলকণ্ঠর কাছে যাব। আসতে নীলাঞ্জন, পৃথ্বীরাজ আসতে, পৃথ্বীরাজ আসতে, পৃথ্বীরাজ আসতে, নীলকণ্ঠ, আরে আস্তে 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 আস্তে, নীলকণ্ঠ প্লিজ, আরে একটু থামো না। নীলকণ্ঠ, প্রশ্ন হচ্ছে যে এই যে সবচেয়ে যেটা বড় কথা, ছাত্ররা পড়াশুনো করে চাকরি পাওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে তাদের প্রশ্নপত্র ফাঁসলের চাইতে অন্যায়ের কিছু নেই। আমাদের মূল কনসার্ন হচ্ছে যে ছাত্র আন্দোলনের নামে আমাদের পার্শ্ববর্তী বেশ কিছু দেশে খুব পরিষ্কার এটা, সেটা বাংলাদেশ বলো, নেপাল বা শ্রীলঙ্কায় খানিকটা অন্য ইস্যু, বাট বাংলাদেশ আর নেপাল তো প্রায়ই এক। এই ছাত্র আন্দোলনের নামে বিদেশি শক্তি সেই দেশের সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিপ স্টেটের একটা বড় ভূমিকা ছিল, কারণ ভারতবর্ষের আত্মনির্ভরতাকে অনেকে মানতে পারছেন না। হ্যাঁ, ভারতে তো একটা বিরাট বড় কনজামশনাল মার্কেট রয়েছে, প্রচুর মানুষ তার মানে সেই কারণের জন্য বহু দেশ আছে যারা ভারতকে রপ্তানি করে বিভিন্ন পণ্য। ভারত স্বনির্ভর হলে সেই পণ্য রপ্তানির জায়গাটা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসার ক্ষতি হবে, ইকোনমিক্যাল লস হবে। এই কারণের জন্য ভারতের উপর এবং পার্শ্ববর্তী দেশের প্রতি একটা কন্টিনিউ চাপ দেওয়ার একটা মানসিক প্রবণতা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিপ স্টেট যারা রয়েছে তাদের অনেকেরই আছে। সেই ক্ষেত্রে এই আন্দোলন থেকে যখন আমরা সরকার বিরোধী স্লোগান শুনি এবং সেক্ষেত্রে ব্যক্তিগত টার্গেট করা হচ্ছে, শিক্ষার ইস্যুতে যারা আন্দোলন করছেন তারা হয়তো 10 পাস করেন, এরকম অনেকে রয়েছে। গৌরব অস্বীকার করতে পারবে কালকের কলকাতার আন্দোলনে যাদের সিসিটিভিতে মুখ দেখা গেছে? কোনো ব্যাপার নেই। আমি আপনার কাছে, আপনি 10 পাস কে করতে পারবে, কে 8 পাস করতে পারবে সে পরের প্রশ্ন। আপনি শুধু বলুন যে স্কুলের তালাগুলো কবে খুলবে, আপনি শুধু বলুন মোদি মেলোডির সঙ্গে মেলোডি খেতে খেতে ছবি পোস্ট করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে 10 মিনিট যাওয়ার পরে, আচ্ছা বলে দিন না রে বাবা, এই মিনিটে যেগুলো আইএনটিডিউস আচ্ছা সময় বাড়ানো হয়েছে, সময় বাড়ানো হয়েছে, ভাই বলতে পারবে। আমরা চাই মিলের তালা খুলে দাও না, বাজে কথা বলবেন না, চুপ করে বসো তোমরা। আমি আচ্ছা নীলাঞ্জন বলবে তো, জামানায় কিছু করতে পারেননি। আমি আরে একটা মিনিট গৌরব, একটা মিনিট
একটা ইংরেজি শিক্ষাকে একটা- বাতিল করেছে। পৃথ্বীরাজ ভাই, আসতে। তুমি ইংরেজি শেখো না। পৃথ্বীরাজ আসতে। আরে ভাই, গৌরব তুমি আসতে। ইংরেজি আরে শেখো আপনার না। জামানায় গৌরব শিখিনি। আসতে। ভাই, তুমি ইংরেজি শেখো আপনার না। জামানায় গৌরব শিখিনি। আসতে। শিখেছো তো? হ্যাঁ বলুন। আমাদের শিখেছো তো? আমাদের ঠিক আছে। সময় প্যানেলের বাড়ানো হয়েছে। আমি আমাদের যারা এখানে গেস্ট রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করব, বাইরে বসে থাকা নীলকণ্ঠকে একটু বলতে দাও। উনি তো একজন প্রতিনিধি হিসাবে এসেছেন, কাজেই তার মানে বাক স্বাধীনতাকে ঠিক আছে। সম্মান দেওয়ার দায়িত্ব। দেবাশিস দা। হ্যাঁ নীলকণ্ঠ, দেবাশিস please। দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলুন। দেবাশিস দা কি আছে, গৌরবের কাছে নতুন নতুন ইনস্টলমেন্ট ঢুকেছে চীনের, তাই একটু এনার্জিটা বেড়ে আছে। ভাই 500 কোটি টাকা বিজেপি, 500 কোটি টাকা বিজেপি ইলেকশন বন্ড পেয়েছে। যারা রপ্তানি করে সেই টাকাটা কোথায় গেল ভাই, একটু বলবে? একটু শুনে নি। একটু বলবে ভাই? একটু শুনে নি, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন হায়দ্রাবাদ হাউসে দোল খায় তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের নেতা, দাদা তখনই বলতে দিন না, করে না। বলতে দিন না, গায়ে লাগছে কেন? আপনি চুপ করে বসে থাকুন। নেবো, নেবো। ওনাকে বলতে দিন। আর কিছু বলতে হবে না। চুপ করে বসে এই থাকুন। উত্তর নেবো। হয়ে গেছে। চুপ আর করে বলতে বসে হবে না থাকুন। তোমাদের। আরে গৌরব নেবো। দেখো গৌরবকে কত পরিষ্কার লাগছে। নীলকণ্ঠ শুনুন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ। জন্মদিন উদযাপন Please, করি, আমরা বঙ্কিমচন্দ্র একটু বলতে দাও। চট্টোপাধ্যায়ের জন্মদিন আরে, উদযাপন পৃথ্বীরাজ করি। পাটিল। এরা চেয়ে গুয়েলাকে তুমি নিয়ে তো তোমার জন্য তো এবিপি বলতে পারবে না বলছি, রে বাবা। বলতে দাও ওকে। আস্তে আস্তে, হ্যাঁ নীলকণ্ঠ প্লিজ দেখেন। বলুন ভাই। হ্যাঁ এরাই ডেমোক্রেসির কথা বলে, আর তারপরে তো বাক স্বাধীনতার কথা বলে কি অবস্থা করছে। একজন ব্যক্তি দুবাই থেকে 2000 প্লেট খাবার 8 বার পাঠিয়েছে। পার প্লেট 100 টাকা করে হিসাব করলে 16 লাখ টাকা হয়। আননোন লোকজন পাঠাচ্ছে। কি দায় পড়েছে? কে সিজেপি, কে অভিজিৎ দীপকে? এই জায়গাটাতেই হচ্ছে ডিপ স্টেটের ফুল কনসেপ্ট ক্লিয়ার। আমি আপনাকে ফেসবুকের অ্যাড দেখিয়ে দেবো, গ্রুপে অ্যাড চলছে। 400 রুপিস প্লাস ফুড কাম ফর সিজেপি প্রোটেস্ট, কন্ট্যাক্ট ইন দিস নাম্বার। 4-5টা করে নম্বর দেওয়া আছে। কি বলবেন? সব সামনে খোলা বইয়ের মতন ক্লিয়ার আছে। আর কালকে দেশের বিদেশ সচিব জানে না, তুমি আরে জানো? বাবা ও তো সিঙ্গেল বলছে। আরে বিদেশ যে সাংবাদিকরা কালকে নির্ভীকভাবে রিপোর্টিং করে, তারা বিভিন্ন পক্ষের হতে পারেন। আমি তো সবাইকে চিনি। আজকের দিনে তো আমি তো গৌরবের মতন, নীলাঞ্জনের মতন প্রথম দিনের ছাত্র রাজনীতি করছি না, 2018-19 থেকে করছি। সবাইকে আমি চিনি। অনেকে নিজের হাউসের কারণ, বিভিন্ন কারণেতে আমাদের বিরোধ করতো, বিনা মতলবে বিরোধ করতো, তাদেরকেও মারা হয়েছে। সবাইকে ঘিরে ধরে দেখুন, জার্নালিস্টরা রিপোর্টিং করছে, সেটা তাদের কাজ। আজকে যদি ডাক্তারদের হাসপাতালের মধ্যে মারা হয়, সেইটার যদি নিন্দা হওয়া উচিত। জার্নালিস্টদেরও ফিল্ডে যদি মারা হচ্ছে, সেটা নিন্দা হওয়া উচিত। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যে প্রথমেতেই এসএফআই এর আর এআই বাকি যে মানে বাম, লঘু বাম, ঝান্ডু বাম যারা আছে, সবারই স্টেটমেন্ট চলে আসলো, না 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 আমরা তো ছিলাম না, মানে খুব ভয় আর কি। মানে বলে না, চোরের মায়ের বড় গলা, বা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, সে তো ABVP করে। এদের স্টেট সেক্রেটারি ABVP করে, চোরের মায়ের বড় গলা। করার জন্য যা তোমাদের স্টেট সেক্রেটারি তো এই দেবাশিস না দেবাশিস। আরে ভাই, তোমার বয়স আমি জানি না, তোমার আগে থেকে আমি রাজনীতি করি। তোমার সাথে তুমি তো এই সরকারে এসছো বলে তুমি টিভিতে এসছো। তুমি কোথায় ছিলে ভাই? তোমাদের এবিভিপি, তোমাদের ফোনে মেম্বারশিপ হতো ভাই। ওসব অত বলো না। আরে কে তুমি? কোন কলেজের স্টুডেন্ট ভাই, একটু বলবে? চলে গেছে। তুমি কোন বিশ্ববিদ্যালয়তে পড়ো একটু বলো না। কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ তোমার? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। হ্যাঁ, কি করো তুমি সেখানে? নাম শোনোনি তো? কি করো? কি করে শুনবো না না, at least ওই নন্দনে গিয়ে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে আমি তো সব ভুলিয়ে দেওয়া হয় না। না না, এটা সিপিএম এর নন্দন ভিজিট নয়। এটা সিপিএম এর নন্দন ভিজিট নয়। আরে প্লিজ হ্যাঁ কলেজে পড়াশোনা করে। নিটের ফুল ফর্মটা জিজ্ঞেস করেন। এরা হেলথ সায়েন্সের নামই শোনেনি কোনোদিন। এরা আবার নিট নিয়ে আন্দোলন করছে। এদের স্টেট সেক্রেটারিতে কালকে তো জার্নালিস্টরা দেখা করতে যায়নি এদের স্টেট সেক্রেটারিকে। সু করে যখন কুকুরদেরকে তাড়ায় না, এরকম ভাবে দেবাঞ্জনকে তাড়িয়েছে কালকে। আমি তো ছিলাম ওখানেতে। আমাদের গল্প দিয়ে লাভ হবে না। নিচে এসে 4টে বুম ধরে বাইট দেওয়াটা অনেক সহজ। হ্যাঁ, জানি তো। তাই জন্য আমি পরিষ্কার তোমরা করো তো এটা। মানুষ ঠিক করে নিয়েছে পশ্চিম বাংলার মধ্যে কি হবে, কি চলবে, কি না চলবে। যে 41% ভোট বিপক্ষে ছিল, তারা 1-1.5 মাস ধরে তাদের কিছু অ্যাক্টিভিটিস হয়নি, তো ভালো করে ডিম ভাত দিবসটাও পালন হয়নি। তাই সব মিলে মোমিনপুর, ইকবালপুর থেকে শুরু করে সেকু মাকু যে যেখানে আছে সব বেরিয়ে এসছে। ভালোই একটু নাচানাচি করেছে, ইয়ে হয়েছে। আমরা সংযত ছিলাম বলে তাই আজকে মৌলালির ঘটনা বলছে। তোমরা সংযত থাকবে, তোমাদের লোকই নেই, কি করে থাকবে? আমাদের কি করে হবে? তোমরা সংযত না থেকে যাবে না কি করে? তোমাদের মন্ত্রী থেকে আমলা, তারা সাহসই পায় না
কোথাও যাওয়া মেরেছিলে ছেড়ে দাও না। রামদেব 24 ঘন্টা অনশন করেছিল, তার জন্য তোমরা 2011-তে বাবা রামদেবকে রামলীলা ময়দান থেকে তুলে এনে আছড়ে ফেলে মেরেছিলে, যেটা ভুলে গেলে হবে না। দেশের আমাদের দিল্লিতে তো সিপিআইএম তো কোনো সরকার সরকারে ছিল। কোনোদিন ছিল না ভাই, এগুলো জানো, তোমাদের এগুলো দায়িত্ব হোয়াটসঅ্যাপ ছিল। ইউনিভার্সিটিতে আরে ভাই, শেখায় না, রাস্তাতে এগুলো তোমরা হোয়াটসঅ্যাপ চাপ ইউনিভার্সিটির দিতে। খবর, এগুলো দিও না। আরে ভাই, কি যে দরকার? তোমরা চাপ আরে ভাই দিতে, আমার তোমরা দেশে, ছিল। আমার দেশে শেখ হাসিনা এখনো বসে রয়েছে, তুমি কাকে এসব শোনাচ্ছ? তুমি এসব শুনিও না, তোমার মোদিকে শোনাও, তোমার অমিত শাহকে শোনাও, তোমার জেপি নাড্ডাকে শোনাও, ধর্মেন্দ্র প্রধানকে শোনাও, এসব আমাদের শোনাতে এসো না ভাই। চিন্তা করে কাজ করি। আরে এসব এসে ছেড়ো না। এইগুলো বলে লাভ হবে না। শান্তনু 5 মণ্ডল, মিনিটের জন্য যদি শান্তনু এদিকে মণ্ডল হয়ে এখনো যায়, ধরা পড়েনি বারুইপুরে, বুঝেছো? আমি একটা ভিডিও দেখা হয়েছে এবার হ্যাঁ তোমার অ্যাকশন হয়ে গেছে, ঠিক আছে? আমি বলছি তো, চীনের টাকার নতুন ইনস্টলমেন্ট ঢুকেছে তো দেবাশিসদা। 500 কোটি টাকা বিজেপি সব এক এক থেকে করে বড় বলো, এক এক বিগ করে বলো। ব্যবসায়ী থেকে ইলেকশন করে বলো, বন্ড নিয়েছে। এক এক করে বলো। ঠিক আছে, বাহ, বাহ। হায়দ্রাবাদ হাউসে দেশের প্রধানমন্ত্রী আর চীনের প্রধানমন্ত্রী দোলনায় দোল খাচ্ছিল, বুঝেছো? দুবাইয়ের রাজা শেখ তার সঙ্গে গিয়ে দুবাই ঘুরছিল আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রীকে সে ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে ডোনাল্ড ট্রাম্প কিলার বলেছেন, কিলার। লজ্জা আছে আমার দেশের প্রধানমন্ত্রী? বেশ, নিরঞ্জন কোনো উত্তর দিতে লজ্জা দাও, নেই। আমি একটা উত্তর দিতে দাও আগে, না, আস্তে না, আস্তে এই যে আস্তে আস্তে। বারবার তুমি দেখাবে, দাঁড়াও 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 না, এটা তো দেখাতে হ্যাঁ, হবে। না দেখাবে, শোনাবো, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা তোমাদের হ্যাঁ, PCR নীলাঞ্জন। পাঠিয়ে দিতে আমি পারি। একটা নীলাঞ্জন। last কথা বলে কনক্লুড করব, সেটা হচ্ছে আপনার গাড়িতে আপনি নিশ্চয়ই 4 চাকা 2 চাকা কিছু কিছু চালান, আপনি আমাকে বলুন আপনার গাড়ির ইঞ্জিনে যদি সমস্যা হয় তাহলে আপনি ইঞ্জিন চেঞ্জ করবেন নাকি ড্রাইভার বদলাবেন? এই প্রশ্নটা দিন। আরে ইথানলের ব্যবসাটা তো নীতিন গডকরির ছেলে নিয়ে বসে রয়েছে, ইঞ্জিনের কি দোষ? ও তো ইঞ্জিন আরে শেষ দাদা, হয়ে যাচ্ছে। আমাদের দাঁড়াও, এক মিনিট। বলো না। এক মিনিট উদ্দেশ্য হচ্ছে খুব পরিষ্কার। আন্দোলনের নামে, আন্দোলন হতেই পারে, শান্তিপূর্ণ আন্দোলন করতে কোনো গণতান্ত্রিকভাবে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে কোনো বাধা নেই, মানে আজকে তো কিন্তু বাধা হয়েছে। কিন্তু হ্যাঁ আজকেই তো বাধা হয়েছে। না কিন্তু উচিত নয় হওয়া। কিন্তু আন্দোলনের নামে যদি দেখা যায় যে সরকার পক্ষ বা দেশের বিরুদ্ধে বা কোনো ব্যক্তিগত আক্রমণ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। মানে কথাটা বুঝলাম না। মানে আন্দোলন তো সরকারের বিরুদ্ধেই হয়। আরে বাবা, না, সংঘবদ্ধ দেশে চোর, পরিচালিত সরকার। সংঘবদ্ধ চোর আবার না, আন্দোলনের কথা আমি কোন শুধু মুখে বলে? আমি শুধু আরে এইখানে তোমরা দাঁড়িয়ে তো একটা মিনিট, চোর, একটা মিনিট, বালাৎকারী জনতা পার্টি চোর থেকে মানে একটা কি? মিনিট, একটা মিনিট। রেপুটেড একটা চোর, মিনিট। রেপুটেড চোর, তৃণমূল মানে জাল, একটা মিনিট, কি বলছেন শুনে নিন, শুনে নিন। তৃণমূল মানেই জাল। একটা মিনিট, বলছি, হ্যাঁ নীলকণ্ঠ বলুন। নীলাঞ্জন দাস যে ব্যক্তি, এ ঋতব্রত তৃণমূল না কালীঘাট তৃণমূল, তো ব্র্যাকেট সুবিধা ওঠে। যাই হোক, তো এখন এদের তো এটা কোনোদিন তো 15 বছরের মাঠে ময়দানে নামেনি, এদের তো মাঠে আপনারা তো কোথাও নেই, আপনারা তো জঙ্গলে বাস করেন। চেয়ারেতে শুনুন, আমি তো বলছি, আরে তোমাদের কোনোদিন জীবনে দেখিনি মাঠে না, ময়দানে। আমিও তো আপনাকে কেউ দেখিনি। কে আপনি? হ্যাঁ, আপনার ভাষণ শুনতে হচ্ছে এসে বসে। তুমি তাহলে ফেসবুক খোলো না ভালো করে। হ্যাঁ, ও ফেসবুকে আছে? ফেসবুক খোলো, তোমার আমি লোক- ফেসবুকে ও ফেসবুক বিপ্লবী, যাও আচ্ছা ফেসবুকে। আচ্ছা। কলেজে আরে বাবা, ফেসবুক বলতে দাও, বিপ্লবী। এক একজনকে বলতে দাও। হ্যাঁ নীলকণ্ঠ বলুন সেই জন্য বলুন। এখন এদের কি হচ্ছে না, আমরা অনেক কিছু পরিষ্কার করছি, তাই জন্য লাল নীল অনেক রকমের উঠে আসছে। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় ফিরেছে, তাই সবারই কথা বলা, আওয়াজ তোলা, আন্দোলন করার অভ্যেস বাকি যেগুলো ছিল এত 15 বছর ধরে তো করতে পারতো না। এখন আমরা সবকিছু কেটে সাফ করছি, তাই জন্য উঠছে বিভিন্ন কলেজে এসএফআইও উঠছে। এবার তৃণমূলের যে আছে, আমি জানি না ঋতব্রত তৃণমূল না কালীঘাট তৃণমূল, একটু এটা ক্লিয়ার করে দিলে ভালো হতো। তো কালকে তো ঋতব্রত বাবু এসেও বলেছেন যে না, এটা নিন্দা করেন। তো এ কাদেরকে ডিফেন্ড করছে? এও বোধহয় কোনোভাবে চীন থেকে বা ইউএসএস কোথাও থেকে টাকা পেয়েছে। এই তুমি installment ইউএস দিলে কি আছে না, আরে ইউএসএর প্রেসিডেন্ট তোমার নেতার সবথেকে বড় বন্ধু। একটা মিনিট ইউএসএর প্রেসিডেন্ট তোমার নেতার সবথেকে বড় বন্ধু। তোমার পাপার বাবা। আচ্ছা একটা মিনিট, আমি একটু পৃথ্বীরাজের আমি কাছে যাবো। একটা জিনিস আমি দেখাবো। পৃথ্বীরাজ যে জিনিসটা বললো এবং উনিও বারবার এই যে ফরেন ফান্ডিং এর কথা বলছেন, আমি একদম শুনিয়ে দিতে চাইছি, বা আপনারা প্লিজ ভিডিওটা দেখাবেন। এনাকে যখন প্রশ্ন করা না, আছে তো, বিদেশ সচিবের ভিডিও আছে। ইনি ক্লিয়ারলি বলছেন যে হি হ্যাজ গট নো ইনফরমেশন টু শেয়ার। কোনো ইনফরমেশন নেই যে কোনো ফরেন ফান্ডিং আছে। না, কিন্তু তাইলে এই বিজেপির এই লোকগুলো, হতে পারে। বিজেপির এই লোকগুলো না। কোন অধিকারে বলছে এরা দেশ বিরোধী, এরা দেশ বিরোধী বলে কোন
মুখে যে চায়না থেকে ফান্ড আসছে, পাকিস্তান থেকে ফান্ড আসছে? লজ্জা করে না এরা? এরা দেশের বিরোধী কথা বলছে। দেশের মাননীয় সচিব, পৃথ্বীরাজকে বলতে দাও আবার। বিদেশ মন্ত্রকে, সে বলছে যে কোনো ইনফরমেশন নেই, এরকম কিছু সরকার জানে না। কিন্তু সরকারি দল কি করে কথা বলতে পারে? পৃথ্বীরাজ, না না, মুখটা লাল হলে আর গলা এক মিনিট, নীলকণ্ঠ আসছি আপনার কাছে। তুমি চুপ নীলকণ্ঠ করো। আসছি, পৃথ্বীরাজকে একটু বলে দাও। এই আস্তে আস্তে ব্যক্তিগত এখানে গন্ডগোল করো। বলা হয়ে গেছে। কে তুমি? ধর, তোমার বলা হয়ে গেছে, আরে চুপ করে বসে থাকো। তুমি তো চুপ করে জানো বসে না। থাকো। তোমার আরে যোগ্যতা যোগ্যতা আস্তে অর্জন করো। আস্তে। আরে কথা বলার মতো যোগ্যতা অর্জন করো। তোমার যোগ্যতা নেই, আমার আরে আস্তে একটু বলতে দাও। যোগ্যতা নেই। আরে তোমাদের আরে যোগ্যতা নেই, ব্যক্তিগত আমার লড়াই সামনে কেন কথা করছো? বলো। হ্যাঁ বলো বলো তুমি। বলো। যোগ্যতা নেই। পৃথ্বীরাজ চুপ করে বলো। বসে থাকো। পৃথ্বীরাজ বলো। তুমি। পৃথ্বীরাজ বলো। হ্যাঁ। আমার কথা হচ্ছে এই যে কোন এত ক্লাসে পড়েছে ভিডিও কে? টিডিও এত কিছু সামনে এনে যে দেখাচ্ছে, একটা জিনিস তো কার্যত স্পষ্ট যে এই তো আপনাদের স্ক্রিনেই তো দেখা যাচ্ছে, হ্যাঁ। এইখানে সেলিব্রেশনটা আপনি ভালো করে দেখুন না, একটা মানে এস্টাবলিশড প্রোটেস্টারের সেলিব্রেশন এরকম ঢাকঢোল নিয়ে এরকম করে নাচানাচি করবে, আপনাদের স্ক্রিনেই তো দেখাচ্ছে, আপনারাই তো বুঝতে পারছেন কিভাবে দেশে process আরে করবে এটা সেটা দেশে তো- কিভাবে সেটা- celebration সেটা করবে সেটা পৃথ্বীরাজ দেশে- শিখিয়ে দেবে। তোমরা ভাই, ঠিক করে দেবে। পৃথ্বীরাজ শিখিয়ে দেবে। কে তোমরা ঠিক কিভাবে করে দেবে। process করবে? কে কিভাবে কে কিভাবে process করবে? সেটা বিজেপির মুখপাত্র এসে শিখিয়ে দেবে। আমার সময় এত প্লিজ আমরা একটা বিরতি নেব, বিরতি নিয়ে উত্তর আবার দিতে পারলো না এমিয়ার ব্যাপারে। বিরতি নিয়ে আটে- দেবে আটে- দেবে আটে গেলে উত্তর দিতে পারলো না। ক্ষমাও চাইলো না। উত্তর দেবে। ক্ষমাও চাইলো ইস্যুটা না। শোনো, ক্ষমাও চাইলো না। এক মিনিট মিথ্যা কথা এক বলেছে। মিনিট মিথ্যা কথা বলছে। এক মিনিট একদম। ইস্যুটা রাজ্য অত্যন্ত চ্যানেলে বলছে, স্পর্শকাতর, রাজ্যের একটা বড্ড বেশি স্টেট উল্টোপাল্টা চ্যানেলে আলোচনা মিথ্যাচার হচ্ছে, করছে। বড্ড বেশি বিজেপির উল্টোপাল্টা কথা মুখপাত্র। হচ্ছে। আচ্ছা, মিথ্যাচার। সব থেকে বড় কথা হচ্ছে ইস্যুটা স্পর্শকাতর, প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে আমরা কথা বলছিলাম। কাজেই এখানে দাঁড়িয়ে একটু সংবেদনশীল হতে হবে তাদের জন্য, কারণ এই প্যানেল থেকে আলোচনা উঠে এসছে 21 জনের মৃত্যু হয়েছে, তাদের পাশে সরকার যা দাবি এসছে সেই দাবি তারা পূরণ করবেন, কিন্তু তাহলে সেটা তো কম্পেনসেশন নয়, তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না, যাতে ফার্দার এই ধরনের যাতে ফাঁস, প্রশ্নপত্র ফাঁস, গৌরব তথ্যও দিয়েছেন এবং অনেকগুলো তথ্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার শিক্ষা দপ্তর তাকে মান্যতা দিয়েছে যে না, অভিযোগ যেগুলো আসছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত হবে। যদি মান্যতাই না হতো তাহলে কখনো ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের জন্য প্রধানমন্ত্রী পোস্ট করতেন না। পৃথ্বীরাজ, এই যে ছাত্র আন্দোলনের নামে তোমরা যে কথা বলছো, বা নীলাঞ্জন একটা ভিডিও দেখাচ্ছিলেন বিদেশি ফান্ডের, তবে এটা বাস্তব, আমি জানি না বিদেশ মন্ত্রক কি বলছে, বিদেশ মন্ত্রক বলছে এখনো পর্যন্ত এই তথ্য নেই, কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটকে যদি গুরুত্ব দিই তাহলে বিভিন্ন জায়গায় এরকম টুকরো টুকরো সব খবর আছে, যেখানে এই খাবার পাঠানোর কথা কে এখানে একটা বলছিল, যে বাইরে থেকে বিদেশ থেকে খাবার পাঠানো, বা আমরা তো দেখেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেই এই যে মুসলিম সমাজের উন্নতির জন্য আরব থেকে টাকা পাঠানোর অভিযোগ, এবং তাতে আমাদের এই বসিরহাট উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তারির ঘটনা ঘটলো। এটা কি হয় আসলে, যখন বাইরের কান্ট্রি থেকে টাকা আসে সবসময় যে দেশকে ধ্বংস করে দেবো তার জন্য আসে না, দেখা যাচ্ছে যে মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য টাকা আসছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে সেই টাকাটা এখানে মিসইউজ হচ্ছে কোনোভাবে, এটা হতেই পারে। আবার দেখা যাচ্ছে এখানে এই যে আন্দোলনের নামে, আন্দোলনের জন্য বাইরে থেকে সাপোর্ট করে তো বাংলাদেশ হয়েছে, কারণ আমার আজও মনে আছে শেখ হাসিনা, তিনি তো রাজাকার যে শব্দটা নিয়ে গন্ডগোল হয়েছিল তিনি তো উইথড্র করে নিয়েছিলেন, কিন্তু তারপর এমন জায়গায় চলে গিয়েছিল আন্দোলন, সে আন্দোলনকে কিন্তু আর কন্ট্রোল করা যায়নি, তখন থামানো যায়নি, উগ্র মৌলবাদীদের হাতে চলে গিয়েছিল। যাতে না হয় তার জন্য আগামী ব্যবস্থা আমি পৃথ্বীরাজের মাধ্যমে জানবো যে সরকারকে এই ব্যাপারগুলো ভাববেন কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে। সঙ্গে এই যে প্রশ্নপত্র নিয়ে বারবার 171টা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ গৌরব, 72টা, এই জায়গাও তো 72 নিয়ন্ত্রণের অবশ্যই দরকার। 172 বার শুনুন, আমাদের ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি সফলভাবে প্রায় 55টি পরীক্ষা তিনি সুপারভাইজ করেছেন, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন। কিন্তু আপনি বলুন তো, এই গোটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে 15 বছর যে সরকারটা চলেছে, মানে 15 বছরে পশ্চিমবঙ্গে যে হেজিমনিটা চলেছে, তাদের জামানায় পুলিশের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, যে কোনো সাধারণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এরকম কত প্রশ্নপত্র ফাঁসের নিদর্শন রয়েছে। তো আমার এই জায়গাটাতেই একটা বক্তব্য যে দেখুন, মোদ্দা কথা একটু আগে নীলকণ্ঠও বলল যে ধর্মেন্দ্র প্রধান মানে অর্থাৎ শিক্ষামন্ত্রী, তিনি তো নিশ্চয়ই প্রশ্নপত্রটা নিয়ে গিয়ে ফাঁস করেননি। ভেতরে যদি কোনো টেকনিক্যাল ফেলিওর হয়ে থাকে নিশ্চয়ই তার দায়িত্ব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।
কিন্তু সেটাকে সুপারভাইজ করে দেখবে এবং আগামীতেই যাতে এই ঘটনা না ঘটে তুমি যে তার কথা বলছো জন্য একটু আগে নীলাঞ্জন বলেছে যে Examination-এর একটা ওই মাফিয়া গ্যাং চলেছে। না, এক সেকেন্ড আমায় এক বলতে একজন দিন। করে বলো ভালো। না আমি ওটাই বলছি। এবার কথা হচ্ছে কি, একটু আগে ওই বিদেশ সচিবের কথা বারবার তুলে আনা হচ্ছিল, একটু আগে নীলাঞ্জনও দেখালো ভিডিওতে, দাদা যিনি সিপিএম এর হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনিও বললো, কিন্তু আমি একটু মানে একদম ক্ল্যারিফাই আপনাদের করে দিই। একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম, খুব পরিচিত, আমি নাম নিচ্ছি না, তারা একদম সরাসরি একটা জিনিস তুলে ধরেছে, যে স্টেটমেন্টটা যেটা ছিল যে মধু রিগার্ডিং দ্য পয়েন্ট ইউ রেজড অ্যাবাউট অ্যালিগেশনস অফ ফরেন ফান্ডিং অ্যান্ড আদার সাচ ক্লেইমস ইন কানেকশন উইথ দ্য অনগোয়িং প্রোটেস্ট, I would like to say that I do not have any information on this matter. মানে তার কাছে কোনো ইনফরমেশন আপাতত নেই, কিন্তু এখন তার অ্যালিগেশন না, অ্যালিগেশন কি মানে বলবো? অভিযোগ। হ্যাঁ, allegation। কি বললাম? এক সেকেন্ড, আরে ভাই দাঁড়াও না, একটা আরে দাঁড়াও, বলতে দাও না। অভিযোগ আছে, এর তো তদন্ত চলছে। প্রাইমারিলি কে বলেছে চলছে না? এর একটা নির্দিষ্ট তদন্ত চলছে এবং তার স্বার্থে আবার ন্যারেটিভ, তোমাদের থেকে ন্যারেটিভ শিখবো, আবার তোমাদের থেকে ন্যারেটিভ শিখবো, এবং তার জন্য শোনো, বিদেশ সচিব তুমি হতে পারতে, তাহলে তুমি যাও না বিদেশ সচিবের জায়গায় গিয়ে প্রেস কনফারেন্স করো, বসে আছো কেন? চোরেদের দলে ডিপেন্ড না করে তো পড়াশোনা করতে পারো বাড়িতে গিয়ে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার শোনো, এবার বিষয়টা হচ্ছে যদি এক সেকেন্ড যদি এত আপত্তি থাকে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার কথা হচ্ছে এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো বিগত সরকারের এতগুলো পরীক্ষায় যখন হয়েছে তখন কোন সরকার গ্রহণ করেছিল তার একটা এভিডেন্স সামনে এনে দেখিয়ে দিক। আমি চ্যালেঞ্জ করছি, ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স সিপিএম এর সময় যখন হয়েছিল সেই সময়ও প্রশ্নপত্র পাস হয়েছিল। আমার নীলকণ্ঠর কাছে একই প্রশ্ন, যে এর মধ্যে থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি আন্দোলনে ঢুকে যেতে পারে, প্রচুর স্কোপ রয়েছে এখন, মানে বর্তমানে যে অবস্থা। সঙ্গে এটাও একেবারে পরিষ্কার যে এই প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। এই ব্যাপারটা মানে আমি বলবো যে কি বলবেন এই বিষয়ে। হ্যাঁ দেখুন, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রথম দিন থেকে যখন নিটের প্রশ্ন ফাঁস হয়, এই বছর না আর আগেও যখন ফাঁস হয়, আমরা আন্দোলন করি এনটিএর মধ্যে রিফর্ম যাতে আসে, এনটিএ যেভাবে অ্যাডহকিজমের উপরে তো চলছে সেইটার মধ্যে রিফর্ম যাতে আসে, এনটিএর যে পুরো সিস্টেম তার মধ্যে যাতে ট্রান্সপারেন্সি আসে, সেই পুরো জিনিসটার জন্য এবিভিপি লাগাতার আন্দোলন লড়াই করছে। এদের তো চোখের একটু ছানি টানি পড়েছে, ছানির কলেজ স্ট্রিটে আন্দোলন আমরাই করেছিলাম, আমিই ছিলাম, ঠিক আছে। এইবারে তো মেডিকেল কলেজের সামনে আমরাই আন্দোলন করেছি। সেই জন্য আমরা এইটার পক্ষে যে যদি কোনো সমস্যা আছে সিস্টেমের মধ্যে, সেইটার অবশ্যই সলিউশন বেরুক। 22 লাখ ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ, সেটাকে কোনোভাবেই করে দেওয়া যায় না। তাই জন্য আমি বললাম না, এরা তো বুঝতে পারলো না যে আপনার গাড়িতে যদি গাড়ির ইঞ্জিনে যদি সমস্যা থাকে তাহলে ইঞ্জিন চেঞ্জ করতে হবে, গাড়ির ড্রাইভারকে চেঞ্জ করলে তো সমস্যার সমাধান হবে না। তো এই জায়গাটাতে আমাদের বিদ্যার্থী পরিষদের স্ট্যান্ড হচ্ছে। আমরা অবশ্যই এডুকেশন রিফর্মস এর পক্ষে আছি। এডুকেশনের মধ্যে এনইপি লাগু করানোর জন্য লম্বা লড়াই বিদ্যার্থী পরিষদ করেছে। এই যে যারা বসে আজকে বড় বড় কথা বলছে, এরা তো ম্যাকলে শিক্ষা পদ্ধতির মানে স্রষ্টা এবং সাপোর্টার আর কি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এরা এখন বিভিন্ন দিক থেকে বিষয়গুলোকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, এখন এটাকে ভুল বোঝানোর চেষ্টা, বহুত কিছু এরা করছে। কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি যে কালকে যেভাবে জাতীয় পতাকার যে ডান্ডাতে জাতীয় পতাকা লাগানো আছে, সেই ডান্ডা দিয়ে যেভাবে সাংবাদিকদেরকে পুলিশদেরকে মারা হয়েছে, যারা কালকে এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা কোনোভাবেই শিক্ষার্থী নয়, নিটের ফুল ফর্ম জানে না। এবং আজকের এই প্যানেলেতেও নিটের ফুল ফর্ম কে কে জানে? বলো ভাই, বলো, ফোনের দিকে না থাকে একটু বলো তো দেখি শুনি। ক প্রকারের নিট হয় একটু বলো তো শুনি, ক প্রকারের নিট হয় বলো, নিট ক প্রকারের জানো? হ্যাঁ ওই তো ওইটাই তো বলছি। আচ্ছা বেশ, আমি গৌরবের কাছে দেবাশিস দা, আমি বারবার আমি ডিস্টার্ব করছি না, গৌরবকে একটু বলতে দাও। না দেবাশিস দা, আমি ডিস্টার্ব করছি না, আমি খালি আমি একটাই কথা দেবাশিস দা ছোট্ট করে বলে দিচ্ছি, এতদিন যে অনিয়ম হয়েছে দীর্ঘ 15 বছর এবং তার আগে একটা জামানায় অনিয়ম হয়েছে, তো আপনি আমায় বলুন কোন সময় দাঁড়িয়ে আপনি শিক্ষা ব্যবস্থার টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছেন? তখন তো দোষ ঠেলাঠেলি চলতো।
কে কার ঘাড়ে দোষ নেবে? একেবারে এই তো চলতো। আজকে আপনি আলোচনা করতে পারছেন দেবাশিস দা। আমি গৌরবের কাছে আজকে আমরা আসবো। আলোচনাটা করতে পারছি। গতকাল সাংবাদিক নিগ্রহের ঘটনায় গতকাল সাংবাদিক নিগ্রহের ঘটনায় 9 জনকে আটক করেছে রাজ্য পুলিশ। আমরা এখন এই মুহূর্তে খবর পাচ্ছি 9 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন এই মুহূর্তের খবর, সাংবাদিক নিগ্রহের ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে, সিসিটিভি সার্চ করা হচ্ছে এবং গতকাল এই নিগ্রহের ঘটনায় 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এটা হচ্ছে এখন এই মুহূর্তের খবর। আমি গৌরবের কাছে আবারও আসবো। যে গৌরব, একটা আন্দোলন, তোমরা আন্দোলনকারী দল হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গের কাছে, মাঠে ঘাটে নেমে তোমরা বলো যে সবসময় আমরা রাস্তায় আছি বামেরা, কিন্তু কালকের আন্দোলন কি কোথাও মানে তোমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল কোনো কারণে? হাত থেকে বেরোনোর তো কোনো বিষয় নেই। কেউ যদি হুলিগানিজম করেন, সে তার দায়িত্ব তার নিজের। তাতে যদি পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, সে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে হাতে চলে আসা, হাত থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপির প্রতিনিধি বলছিল না যে প্রশ্ন ফাঁস WB জয়েন্ট, 2008 সালে প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা ঠিক। কিন্তু এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সেই সময় সরকার 8 জনকে গ্রেপ্তার করেছিল এবং তারা এখনো জেলে আছে। শোনো না ভাই, তুমি একটু, আরে তুমি শোনো না, এক এক করে বলতে দাও। শিক্ষামন্ত্রী সেই সময় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন যে, এবং যেদিনকে ফাঁস হয়েছিল তার পরের দিনই স্টেটমেন্ট দিয়েছিলেন। যদি আমার কথা বিশ্বাস না হয় গুগল করে দেখে নাও। বলুন না, শুনছি। ঠিক আছে, যে তদন্ত হবে, তদন্তে কেউ মাথা গলাবে না, যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। তারা এখনো জেলে আছে। এই পলিটিক্যাল স্টেটমেন্টটা দিয়েই তো চলে গেল আপনার। আরে ঠিক আছে, দলটা। শোনো না, বিদেশি ফান্ডিং এর কথা বলছিলে না, কে কোথা থেকে বিদেশ থেকে খাবারের টাকা পাঠাচ্ছে? আমার দেশের সবথেকে বড় এনজিওর নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তুমি বলো তো, আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের কোনো কাগজপত্র নেই কেন? কেন তারা রেজিস্ট্রেশন দেখাতে পারছে না? তারা টাকা কোত্থেকে পাচ্ছে? তাদের টাকা কারা পাঠাচ্ছে? তারা সরকারের কাছে কেন দায়বদ্ধতা দেখাচ্ছে না যে আমাদের এই হচ্ছে হিসাব? আসলে তোমার এই গলাবাজিটার পেছনেতে কার টাকা ঢুকেছে সেইটা বলো না। না বলো না। আমার গলাবাজিটার পেছনে আরএসএস কিভাবে চলে সেটা তোমাদের খুব ভালো করে জানা আছে। ঠিক আছে, আমার গলাবাজি আমার সংবিধানের জন্য, যে সংবিধান তোমরা ভাঙতে চাও। আমার গলাবাজি আমার সংবিধানের জন্য, যে সংবিধানকে তোমরা টুকরো টুকরো করতে চাও। আমার গলাবাজি আমার সংবিধানের জন্য, যাকে তোমরা 60 বছর ধরে তোমরা তোমাদের দপ্তরে জাতীয় পতাকা তোলনি, তার বিরুদ্ধে আরএসএস দেশ বিরোধী সংগঠন, তারা কেন দেশের কাছে দায়বদ্ধ হবে না? মুক্তি চাই কারা বলেছে? হবে না, কারা বলেছে? বলতে পারবে তোমরা? কাশ্মীর তেরে টুটে হোঙ্গে ইনশাআল্লাহ কারা বলেছে? কারা বলেছে? এত বড় বড় কথা বলছে সংবিধান নিয়ে, কারা বলেছে কাশ্মীর তেরে টুটে হোঙ্গে ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই একসঙ্গে বললে বোঝা যাবে না, সবাই একসঙ্গে বললে বোঝা যাবে না। প্লিজ এক এক করে, দেশকে ভাঙার জন্য, তোমাদের মুখে সবকটাই মানা না। গৌরব থামো। নীলাঞ্জন, আচ্ছা, এবিভিপির যে বন্ধু কথা বলছিলেন তাকে জাস্ট এইটুকু বলে দিই, তিনি আমার সাথে একটা কুইজ খেলার চেষ্টা করছিলেন যে নিটের ফুল ফর্ম বলো। ওনার যে জেনে রাখা উচিত, আমি নিট পরীক্ষাটাও পাশ করেছিলাম, ঘটনাচক্রের ডাক্তারি পড়িনি এবং নেট পরীক্ষাও পাশ করেছি। যাই হোক, সেটা বাদ দিন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যেই না, আমি ডাক্তারি পড়িনি, তৃণমূল করে দুকে পাস করেছে বোধহয়। ব্যক্তিগত আক্রমণ নীলকণ্ঠ পাস করা যায়, এটা মানে উনি কিভাবে ডাক্তারিটা পড়ছেন আমি বুঝতে পারছি না। ধর্মেন্দ্র প্রধান মানে জানি না কিভাবে করেছে সেই সময় কে জাগে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ও যেটা বলছিল যে পরীক্ষা হয়েছে, অনেক কটা কারেক্টলি কন্ডাক্টেড পরীক্ষা হয়েছে, একটা এক্সামিনেশন মাফিয়া চলছে এবং এটা আজকে থেকে না। আপনি সেই মধ্যপ্রদেশের সেই ব্যাপন কেলেঙ্কারি থেকে যদি দেখেন, একটার পর একটা ঘটনা ঘটছে এবং কালকে আপনার চ্যানেলে যখন বসেছিলাম তখনও উত্তরাখণ্ডে একটা পেপার লিক হচ্ছে। আচ্ছা, কালকেও তো এই যে একটা যেটা ট্রেন্ড চলছে, এইটা আমি মানে একটা জায়গাতে তো এই ট্রেনটা যখন আপনার দলে চলেছিল প্রতিবাদ করেননি কেন? যখন চলেছিল প্রতিবাদ করেননি কেন? যখন আপনার দলের মধ্যে মন্ত্রীরা পয়সা নিচ্ছিল, অ্যাডমিশন করবার জন্য টাকা নিচ্ছিল, কত টাকার বিনিময়ে পিজিতে অ্যাডমিশন করাতে তোমরা? সমস্ত সরকারি হাসপাতালে কত টাকার বিনিময়ে অ্যাডমিশন করাতে? এখন এত বড় বড় কথা, নীতি নৈতিকতার কথা।
হ্যাঁ। তৃণমূলের মুখে মানায় না এটা। বেশ, নীলকণ্ঠ কিছু বলবেন এই বিষয়ে? কি বলবো, নিট নেট সবই গুলিয়ে ফেলছে। আমি বললাম নিট কয় প্রকার বলতে পারলো না, যাই হোক ওরা স্বাভাবিক আছে। এখন দেখুন, আমি বারবার করে এটাই বলছি না যে এনাদের কাছে এডুকেশনাল রিফর্ম, ছাত্রদের পজিটিভ নেগেটিভ দেখা, ছাত্রদের গিয়ে এগুলো কোনো বিষয় নয়। এদের টার্গেট হচ্ছে যে ভারতবর্ষকে বাংলাদেশ বা নেপাল বানানো। তাহলে কেন এরকম স্লোগান? আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আমি তো সৌদি আরবিয়া বানানোর চেষ্টা করছেন। আপনাদেরকে আমি একদম খুব স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে আরএসএস বলছি, এর কনসেপ্ট হচ্ছে ভারতকে সৌদি আরবিয়া বানাও। যতদিন বহুত বিদেশি আক্রমণ হয়েছে, বহুত কিছু চেষ্টা করা হয়েছে, ভারত আজও আজরা অমর আছে, অখণ্ড আছে, আগামী সময়তেও থাকবে। কেউ মানে চেষ্টা অখণ্ড মানে করতেই সেই করে আর কি পারবে আফগানিস্তান না। থেকে ইন্দোনেশিয়া। তার কারণ- বলতে বাইরে থেকে অসুবিধা হয়। নীলকণ্ঠ বলুন প্লিজ। তা এবারেতে এই জায়গাতে আমরা ক্লিয়ার আছি। আরএসএস এর হেডকোয়ার্টারেতে ন্যাশনাল ফ্ল্যাগ তোলার কথা বলছিলেন, তো ন্যাশনাল ফ্ল্যাগ কোড বলে একটা জিনিস আছে, সেইটা বোধহয় জানেন না। আরে ন্যাশনাল ফ্ল্যাগ যখন অ্যাডপ্টেড হয়েছিল, তোমাদের ওই সারসাং চালক কি বলেছিলেন সেটা একটু পড়ে নিও। চলো, আজকে আর হাতে পড়ে সময় নিও, নেই। কি বলেছিল? আজকে- বলেছিল আজকে হাতে সময় নেই। তিনটে কালার অপয়া। আজকে এইটা সময় নেই, তোমাদের, আমাদের শেষ তোমাদের করতে হবে। বিরোধী বলেছিল। কোথায় শেষ করতে হবে। 22 জুলাই 22 জুলাই হয়েছে। কোথায় বলেছিল? রিফর্ম হয় যে তুমি কোথায় বলেছিল? কোথায় বলেছিল? দেখাও। RSS এর দপ্তরে। কোথায় বলেছিল? দেখাও না। কোথায় বলেছে? দেখাও। কোথায় বলেছে? দেখাও। শেষ করতে হবে। দেখাও না। সবাইকে থামতে হবে। দেখাও ক্ষমতা। ধন্যবাদ জানাবো পৃথ্বীরাজকে, নীলাঞ্জনকে, গৌরবকে, নীলকণ্ঠকে, প্রত্যেককেই যারা আমাদের সঙ্গে ছিলেন। মাথায় রাখতে হবে যাতে আমরা প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারি। আর কোনো আন্দোলন হতেই পারে, বিক্ষোভ হতে পারে, কিন্তু সেটা যেন চুরি না হয়ে যায়, তাদের আউট অফ কন্ট্রোল যাতে না হয়ে যায়। এমন কোনো শক্তি এর মাঝখানে মাথা ছাড়া না দিতে পারে যারা হয়তো দেশ বিরোধী হতে পারে। কারণ আপনারা জানেন যে অলরেডি দেশের বিরুদ্ধে বিরোধিতা করবার জন্য অনেক শক্তি কিন্তু মাথা ছাড়া দিয়ে রয়েছে, তারা সুযোগ খুঁজছে। কারণ এই দেশে, আমাদের এই দেশে যদি একাধিক জায়গায় স্লিপার সেল থাকতে পারে, বুঝতে পারছেন তো, স্লিপার সেল, তারা চুপচাপ রয়েছে, যে কোনো সময় তারা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। স্লিপার সেলের কাজই তো তাই, এটা তো আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন তো দিচ্ছে তাই। কাজে আমাদেরকেও সতর্ক থাকতে হবে যাতে দেশের ইন্টিগ্রিটির ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের হাল্লা বলে এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।